Hello everyone, this is Dr. Hussain Alamin from Positive Life Foundations. So today we are attending the Positive Virus Let the Change Begin with Me programs with Dr. Labdi School. And our today's mentor, Mr. Nasif Mahmood, who is the officer of Good Health and Wellbeing will take this session. And around 20 plus students are joining also for this. So I would like to go over to Nasif directly to start the session. Thank you, Bhaiya. Hello, everyone. আমি নাসিফ মাহমুদ। আমি হচ্ছে ন্যাশনাল অফিসার গুড হেলথ অ্যান্ড ওয়েলবিং পজিটিভ প্লাস ফাউন্ডেশন। Also, I'm an final year medical student, Uttara Adhunik Medical College and Hospital. So today আমরা তোমাদের জন্য একটা ইন্টারঅ্যাক্টিভ একটা সেশন, একটা ক্লাস নিব। ক্লাসটা ইজ মেইনলি টপিক হচ্ছে ওয়াটার স্যানিটেশন, বয়লিং অ্যান্ড ফিল্ট্রেশন, and also the hand washing. So, can we start? Am I audible? You guys, আমাকে শুনতে পাচ্ছ? হ্যান্ড রেজ করতে পারো if you শুনতে পাইলে কেউ। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? Yes or not? Hello. জি শোনা যায়। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, তো আমরা শুরু করতে পারি, হ্যাঁ? ওকে। So today's our session is about the water and sanitation. যেটাতে আমরা বাংলা যেটাকে বলি হচ্ছে পানি বিশুদ্ধকরণ, পানি ফুটানো এবং তোমার পানি মানে ছাঁকনি, মানে পানিটাকে ছেঁকে রাখা। সো আমাদের আজকে টপিক হচ্ছে এটা ওয়াটার স্যানিটেশন, বয়লিং অ্যান্ড ফিল্টারিং। যে আমরা কিভাবে ওয়াটার স্যানিটেশন করব, কিভাবে আমরা বয়লিং করতে পারি, কিভাবে আমরা ফিল্ট্রেশন করতে পারি। সো তোমরা এই যে ফার্স্ট পেজে দেখতে পাচ্ছ যে একটা বাচ্চা, তার এক হাতে হচ্ছে একটা গ্লাসে ময়লা পানি আছে এবং এক হাতে তার বাচ্চা, তোমার হাতে তার হচ্ছে পরিষ্কার একটা গ্লাসে পানি আছে। এখন হচ্ছে সে খুব খুশি যে তোমার হচ্ছে একটা ভালো একটা মানে সোর্স থেকে, ভালো একটা জায়গা থেকে সে একটা ভালো নিরাপদ পানি সে পান করতে পারছে এবং সে অনেক হ্যাপি যে অ্যাট লিস্ট সে একটা জায়গা থেকে ভালো পানি বা নিরাপদ পানি তার জন্য মানে একটা নিতে পারছে সে। এখন আজকে আমরা কি কি শিখবো? আজকে টুডেজ আওয়ার লেসন ইজ অ্যাবাউট ওয়াটার হোয়াট ইজ ওয়াটার স্যানিটেশন, মানে হচ্ছে ওয়াটার স্যানিটেশন কি, পানি বিশুদ্ধকরণ এটা কাকে বলে, ইম্পর্টেন্স অফ ওয়াটার স্যানিটেশন, মানে আমরা যে এই পানি বিশুদ্ধকরণটা করতেছি বা পানিটাকে আমরা যে স্যানিটেশন করতেছি, পানিটাকে করতেছি, এটা হচ্ছে তোমার গুরুত্বটা কি। তারপর হচ্ছে ওয়াটার স্যানিটেশন ট্রিটমেন্ট, মানে আমরা যে ওয়াটার স্যানিটেশন করতেছি এটা কি ভাবে আমরা ওয়াটার স্যানিটেশন করতেছি, কোন কোন ট্রিটমেন্টের ওয়েতে। হোয়াই ইজ ক্লিন ওয়াটার ইম্পর্টেন্ট, মানে তোমার বিশুদ্ধ যে পানি, এই ক্লিন ওয়াটার কেন কেন দরকার, আমাদের কি এমন দরকার ক্লিন ওয়াটার, মানে পানি বিশুদ্ধ পানি খাওয়া আমাদের কি দরকার। হোয়াট মেক্স ওয়াটার ডার্টি, মানে আমাদের যে পানি, আমাদের যে দৈনন্দিন যে বিভিন্ন পানি তোমার হচ্ছে বিভিন্ন ডার্টি সোর্স থেকে কিন্তু বিভিন্ন ভাবে কিন্তু তোমার হচ্ছে ওয়াটার গুলা ডার্টি হচ্ছে। সো কি কি জিনিস ওয়াটার পানিটাকে তোমার হচ্ছে অবিশুদ্ধ করে বা পানিটাকে নোংরা করে, কি কি জিনিস সেটা সম্পর্কে আমরা জানবো। ওয়াটার কন্টামিনেশন সোর্স, মানে এই যে পানিকে নোংরা করতেছে বা পানিকে বিশুদ্ধ থেকে হ্যাম্পার করতেছে, এটা কোন কোন সোর্স থেকে এটা হচ্ছে। তারপর হচ্ছে ওয়াটার কোয়ালিটি প্যারামিটার, একটা ওয়াটার মানে একটা পানি যখন একটা ভালো, এই পানিটা ভালোটা আমরা কি কি জিনিসের উপর নির্ভর করে বলি যে আসলে পানিটা আসলে ভালো, সেটা আমাদের খাইতে হবে। তো ওয়াটার কোয়ালিটি প্যারামিটার, ওয়াটার ট্রিটমেন্ট প্রসেস, এই যে আমরা ওয়াটার স্যানিটেশন করতেছি, আমরা কি কি উপায়ে আমরা হচ্ছে ওয়াটারটা স্যানিটেশন করতেছি, কি কি উপায়ে আমরা ওয়াটারটা বিশুদ্ধ করতেছি, পানি বিশুদ্ধ করতেছি, এটা সম্পর্কে আজকে আমরা জানবো। তারপর জানবো হচ্ছে কিপিং ওয়াটার ক্লিন দ্য সিম্পল ওয়ে, খুব তাড়াতাড়ি খুব সহজে কিভাবে আমরা ওয়াটারটা তোমার হচ্ছে আমরা ক্লিন করতে পারি। তো হোয়াট ইজ বয়েলিং সম্পর্কে আমরা জানবো, যে
আমরা কিভাবে পানি ফুটিয়ে পান করতে পারি, কতক্ষণ ধরে ফুটাবো, কিভাবে ফুটাবো, কোথায় ফুটাবো, এই জিনিসটা সম্পর্কে আমরা ফুটানোর পদ্ধতি এটা নিয়ে আমরা জানবো। হোয়াট হ্যাপেন্স হোয়েন ওয়াটার বয়েলস, যখন ফুটে বা পানি যখন বয়েল হয় তখন পানির ভিতরে কি হয় এটা আমরা সম্পর্কে জানবো। হোয়াই ইজ বয়েলিং ইম্পর্টেন্ট, এই যে আমরা পানি ফুটাচ্ছি এটা কেন ইম্পর্টেন্ট, আমরা কেন ফুটাচ্ছি, আমরা তো এমনি নর্মাল পানি খেয়ে ফেলতে পারি, কিন্তু আমরা কেন ওয়াটার ফুটাবো বা কেন আমরা ওয়াটারটা গরম করতেছি পানি আগুন দিয়ে কেন করতেছি জিনিসটা। হোয়াট ইজ ফিল্ট্রেশন, মানে আমরা যে পানিটাকে ছাঁকতেছি, আমরা তো পানি না ছেঁকেও খেতে পারি, আমরা নর্মাল পানি খেতে পারি, আমরা ট্যাপের পানি খেতে পারি, কেন ছাঁকবো আমরা, আমাদের ছাঁকার বিশেষত্বটা কি, এই জন্য আমাদের হোয়াট ইজ ফিল্ট্রেশন, ফিল্ট্রেশন সম্পর্কে আমাদের জানতে হবে। তারপর হচ্ছে হোয়াট ইজ দ্য প্রসেস অফ ফিল্ট্রেশন, এই যে পানিটাকে আমরা ছাঁকতেছি পানিটা ছাঁকার কি কি প্রসেস আছে এই সম্পর্কে আজকে আমরা জানবো। তারপর ফর প্রোটেক্টিং ওয়াটার হোয়াট উই ক্যান ডু, আমাদের আমাদের পানি আমাদের সম্পদ, এটা আমাদের আমাদের জীবনের একটা অংশ। তো এই পানিটা আমরা কিভাবে আমরা এই পানিটা তোমার প্রোটেক্ট করে রাখতে পারি, মানে পানিটাকে কিভাবে আমরা হচ্ছে আমাদের ফিউচারের জন্য ভালো রাখতে পারি, কিভাবে আমরা পানিকে নোংরা হতে অ্যাভয়েড করতে পারি, কিভাবে পানিকে আমরা বিভিন্ন কন্টামিনেশন বিভিন্ন ধরনের মানে বর্জ্য পদার্থ থেকে আলাদা করতে পারি, কিভাবে সেফ রাখতে পারি পানিটাকে, এটা সম্পর্কে আজকে আমরা জানবো। তারপর হচ্ছে ওয়াটার সেভিং ট্রিপস সম্পর্কে আমরা জানবো। আর আমরা জানবো হচ্ছে আমরা সবাই কি করতে পারি। এখন আমরা আমাদের লেসনে চলে যাই। দেখো এখানে ফার্স্টলি তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কিছু স্কুলের ছেলেমেয়েরা তারা কিন্তু হ্যান্ড ওয়াশিংটাও করতেছে, এবং হ্যান্ড ওয়াশিংটা অনেক ইম্পর্টেন্ট, কারণ তোমার হ্যান্ডের ভিতরে তোমার তুমি যখন বাইরে থেকে খেলাধুলা করে আসো, মাঠ থেকে যখন খেলাধুলা করে আসো, বা তোমার বাসা থেকে আসার পরে যখন স্কুলে আসো, স্কুলে অনেক দৌড়াদৌড়ি করো, এদিকে ওদিকে দৌড়াদৌড়ি করো, তারপর তোমার স্কুলের ক্লাসের বেঞ্চ, ক্লাসের হোয়াইট বোর্ড, মার্কার, এগুলো যখন তুমি ধরো, বা কোনো গাছপালা, তারপর তুমি যখন এইসব জায়গায় যখন তুমি করো, তখন তোমার হাতে ইজিলি বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, মাইক্রো অর্গানিজমস তোমার হাতে চলে যাবে। এখন এই মাইক্রো অর্গানিজম, ব্যাকটেরিয়ার সাথে অন্য অন্য তোমার কৃমি, এইটা যখন তোমার শরীরে বিভিন্ন ভাবে খাবারের মাধ্যমে, তারপর তোমার পানি খাওয়ার মাধ্যমে, বা তোমার হ্যান্ড ঠিক মতো না ধোয়ার মাধ্যমে, বিভিন্ন ভাবে খাওয়ারের মাধ্যমে, তারপর তোমার টিফিন বক্সে খাইতে গেলা হাত না ধুয়ে খাইলা, বাথরুম করলা, তারপর তুমি হাত না ধুয়ে আসলা। সো এই মাইক্রো অর্গানিজম গুলা খুব ইজিলি খাওয়ারের মাধ্যমে তোমার পেটের দিকে যাচ্ছে। এখন পেটে গিয়ে তোমার নানা ধরনের তোমার অসুস্থ করতেছে, তোমার বদহজম করতেছে, তোমার পেট ফাঁপাচ্ছে, তোমার বিভিন্ন ধরনের অসুস্থ বয়ে নিয়ে আসতেছে, তোমার জ্বর আসতেছে, তোমার টাইফয়েড হচ্ছে, তোমার বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আসবে। সো তোমার হাত ধোয়াটা অনেক ইম্পর্টেন্ট। আমরা এখানে দেখাচ্ছি যে একটা স্কুলে কিভাবে বাচ্চারা হাত ধুচ্ছে। তারপর এখানে একটা ছবিতে দেখো যে এখানে একটা বাচ্চা কিভাবে একটা নলকূপের জায়গা থেকে পানি নিচ্ছে, এটা কিন্তু কখনোই ঠিক না, এটা একটা প্রত্যন্ত এলাকা, যেখানে একটা ছেলে সে বিশুদ্ধ খাবার পানি পাচ্ছে না বলে এদিক ওদিক থেকে যেখানে পানি জমে আছে ওইখান থেকে পানি নিয়ে সে তার এই অপরিষ্কার একটা অপরিষ্কার একটা বোতলে কিন্তু সে পানি ঢালতেছে। সুতরাং এখান থেকে কিন্তু ইজিলি তোমার এই বাচ্চাটা নানা ধরনের কিন্তু অসুখে আক্রান্ত হতে পারে। তুমি এমনি দেখতে পাচ্ছ যে বাচ্চাটা অনেক রোগা পাতলা। সুতরাং এইতে তোমার জিনিসপত্রগুলা তোমাকে অ্যাভয়েড করতে হবে, তোমাকে ভালো একটা সোর্স থেকে পানিটা পান করতে হবে। এখন কি কি সোর্স আছে ওটা সম্পর্কে আমরা জানবো। এখন এই সোর্স সম্পর্কে জানতে হলে আমাদের মেইন আগে যে টপিকটা সেটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ। হ্যাঁ, যে ক্লাইমেট চেঞ্জটা কি, ক্লাইমেট চেঞ্জ হচ্ছে তোমার আমাদের পৃথিবী, এক কথায় বলতে গেলে আমাদের পৃথিবীটা মানে আমাদের বিশ্বটা মানে যে আস্তে আস্তে গোলকটা যে আস্তে আস্তে গরম হচ্ছে, এই গরমটা হচ্ছে কখনো ঠান্ডা হচ্ছে, কখনো ওয়েটার হচ্ছে, মানে ভেজা ভেজা হচ্ছে, এই জিনিসটাকে বলা হয় ক্লাইমেট চেঞ্জ। তুমি দেখো এখন শীতকালের টাইমটা অনেক কমে গেছে, আগে দেখা যেত যে শীতকাল 4-5 মাস থাকতো, এখন সেটা 2 মাস হয়ে গেছে। আগে দেখা যায় যে বৃষ্টি হতো, এখন দেখা যায় কোনো বৃষ্টি হচ্ছে না। এই জিনিসগুলো হচ্ছে ক্লাইমেট চেঞ্জের জন্য হচ্ছে, যে তোমার গ্লোবাল আর্থের টেম্পারেচার অনেক বেড়ে যাচ্ছে,
যার কারণে তোমার যে বিভিন্ন সিজন, বিভিন্ন ঋতু পরিবর্তন হচ্ছে, যার কারণে কখনো ঠান্ডা, কখনো গরম, কখনো ঠান্ডা গরমের সময়সীমা এগুলা কিন্তু চেঞ্জ হচ্ছে। এখন দেখো কেন হচ্ছে, বিকজ অ্যাক্টিভিটিস লাইক বার্নিং ফুয়েলস অ্যান্ড কাটিং ডাউন ট্রিজ। কেন হচ্ছে? কারণ তোমার দেখো অনেক কলকারখানার ভিতরে তারা কি কি করতেছে, তারা ইটের জন্য বিভিন্ন ধরনের জিনিসপত্র, মানে আবর্জনা, তারপর তো বিভিন্ন ধরনের কেমিক্যালস গুলা পোড়াচ্ছে। এই পোড়ানোর কারণে আমাদের আকাশের উপরে যে এইসব মানে যে কেমিক্যালস গুলা জড়ো হয়ে তখন দেখা যাচ্ছে যে আমাদের পরিবেশটাকে নষ্ট করে দিচ্ছে। অনেকে দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশে এখন প্রচুর পরিমাণে গাছ কাটা হচ্ছে, কারণ গাছ তোমার হচ্ছে একটা ইম্পর্টেন্ট একটা সোর্স, তোমার পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড নিবে এবং সে পরিবেশে অক্সিজেন পাঠাবে। এখন তুমি যদি গাছ কেটে কেটে ফেলো তাহলে তোমার পরিবেশে কোনটা বেড়ে যাচ্ছে? অবশ্যই কার্বন ডাই অক্সাইডটা বেড়ে যাচ্ছে। এবং এই যে কার্বন ডাই অক্সাইডটা পরবর্তীতে কি করতেছে, তোমার বাইরে যত তাপগুলা ও শোষণ করে নেয়, শোষণ করে নিয়ে তোমার এই টেম্পারেচারটাকে আরো বাড়ায় দেয়। তোমরা কি বুঝতে পারছো? কে একজন হ্যাঁ বা না বলো। হ্যালো, আচ্ছা ঠিক আছে। সো আমাদের পরবর্তী স্লাইড হচ্ছে, আচ্ছা মিউট করতে পারো। তোমাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই তোমরা আনমিউট করে করবা, কোনো সমস্যা নাই। হোয়াই ইজ ক্লাইমেট চেঞ্জ হ্যাপেনিং? এই যে ক্লাইমেট চেঞ্জটা কেন কেন হচ্ছে? হুম, পপুলেশন ফ্রম ফ্যাক্টরিজ, কার্স, বার্নিং ফুয়েলস মেক দ্য আর্থ হোয়াটার। মানে কি, তোমার হচ্ছে বিভিন্ন ফ্যাক্টরিজ, তারপর বিভিন্ন যানবাহন, বিভিন্ন বার্নিং ফুয়েলস, এগুলা মানে বিভিন্ন ধরনের, মানে আমরা যখন তোমার একটা রাস্তায় যখন যাই, যখন ধরো চৌরাস্তা থেকে তুমি যাচ্ছ বা গাজীপুর চৌরাস্তায় যখন যাচ্ছ, তখন তুমি ইজিলি দেখতে পাচ্ছ যে তোমার অনেক গাড়ি ঘোড়া, অনেক বাস থেকে দেখবা যে কালো কালো ধোঁয়া বেরোচ্ছে, কালো কালো ধোঁয়া বেরোচ্ছে। এই কালো কালো ধোঁয়া কিন্তু ভালো না। এই কালো কালো ধোঁয়ার ভিতরে অনেকগুলো মানে তোমার ইয়ে থাকে, কেমিক্যালস থাকে, লাইক তোমার তোমার থাকে হচ্ছে কপার, নিকেলস, কোবাল্ট, মানে এই যে ভারী পদার্থগুলা, এই পদার্থগুলা আমাদের শরীর মানে আমাদের শরীরে যখন ঢুকতেছে আমাদের শরীরটাকেও ক্ষতি করতেছে, সাথে হচ্ছে আমাদের যে পরিবেশটা, আমাদের বায়ুটাও কিন্তু দূষিত করতেছে। তারপর ওই যে কাটিং ডাউন টু মেনি ট্রিজ মেক ইটস ওর্স। তুমি যত বেশি গাছ কেটে ফেলবা তত তোমার একটা পরিবেশটা তত বেশি বেশি মানে কি হবে, গরম হবে। কেন গরম হবে এটা তোমাকে আমাদের বলছি, যে গাছ হচ্ছে সবসময় কার্বন ডাই অক্সাইডটা পরিবেশ থেকে নেয় এবং অক্সিজেনটা পরিবেশে আমাদের জন্য দেয়। সুতরাং গাছ কাটা এটা অনেক একটা নিষেধাজ্ঞ একটা কাজ, যে কখনোই গাছপালা দেখলে কাটবা না, গাছপালা রাখার চেষ্টা করতে হবে এবং বেশি বেশি করে গাছ লাগাতে হবে। তাহলে তোমাদের পরিবেশটা ঠান্ডা থাকবে। এই যে আমাদের ঋতুগুলা চেঞ্জ হচ্ছে তাহলে এটা আর হবে না। সো আমাদের এই দিকটাতে ফোকাস রাখতে হবে যে আমরা বেশি বেশি করে গাছ লাগাবো। তারপর যেখানে সেখানে যদি আমরা দেখি যে কলকারখানা গুলাতে এগুলাতে ফুয়েল, মানে তোমার হচ্ছে গাড়ি ঘোড়া থেকে তোমার কালো ধোঁয়া বেরোচ্ছে, সেই জায়গাগুলোতে আমরা অ্যাভয়েড করব। তারপর আমাদের নেক্সট টপিক হচ্ছে হোয়াট হ্যাপেন্স বিকাম অফ ক্লাইমেট চেঞ্জ। এই যে তোমার ক্লাইমেটটা যে পরিবর্তন হচ্ছে এর জন্য তোমার কি কি চেঞ্জ হচ্ছে? ক্লাইমেট চেঞ্জ হওয়ার জন্য কি শুধু গরম বাড়তেছে? না, বাংলাদেশে কিন্তু গরম বাড়তেছে, কিন্তু তুমি অন্য অন্য কান্ট্রি, অন্য অন্য দেশে যদি চিন্তা করো, তোমার আমেরিকার কথা চিন্তা করলে, তোমার কানাডার কথা চিন্তা করলে, তারপর তুমি যদি লন্ডনের কথা চিন্তা করো, সেখানে কিন্তু আরো কি বাড়তেছে, সেখানে আরো ঠান্ডা বাড়তেছে। সুতরাং তোমার এক জায়গায় তোমার ঠান্ডা বাড়তেছে, আর এক জায়গায় দেখা যাচ্ছে তোমার গরম বাড়তেছে। কারণ এমন হচ্ছে, কারণ ওই যে আমি তোমাকে বলছিলাম যে আমাদের আমাদের যে মানে আমাদের গ্লোবাল তাপমাত্রাটা কেন বাড়তেছে, কারণ বেশি কার্বন ডাই অক্সাইড নিঃসরণের কারণে গরম বাড়ার কারণে, তাপ বাড়ার কারণে আমাদের দুই পোলে যে তোমার, এই যে এটা দেখলে বুঝতে পারবো, দুই পোলে যে তোমার বরফ গোলা থাকে, ওই বরফ গোলা গলা শুরু করলে কি হবে, এই যে তোমার ওই বরফের দেশে যেসব তোমার বরফের দেশে যেসব প্রাণীগুলা থাকে, তোমার এখানে দেখা যায় সাদা ভাল্লুক, পেঙ্গুইন, এরা কিন্তু এখানে সাইন লিখে রাখছে যে হেল্প, আমাদের বাঁচাও। কেন বলতেছে? কারণ এত পরিমাণ গরম পড়ছে যে তোমার এই বরফ গলে তারা হচ্ছে একদম ভাসমান অবস্থায় আছে, মানে তাদের জীবনটা একদম দুর্বিষহ। ঠিক বাংলাদেশের কথা চিন্তা করলে কি হবে, বাংলাদেশে এত পরিমাণ গরম বাড়ছে যে বাংলাদেশে সব জায়গায় তোমার পানির সংকট দেখা গিয়েছে বা তোমার খরা দেখা গিয়েছে।
ওগুলা সম্পর্কে আমরা পরে জানবো। এখন এখানে কি হচ্ছে, তোমার হচ্ছে আইস মেল্টস, অ্যানিমালস লাইক পোলার বিয়ার্স লস্ট দেয়ার হোমস, মানে এই যে তোমার ভালুকগুলা ওরা হচ্ছে তাদের বাসস্থান হারাই ফেলতেছে। সাম প্লেসেস গেট টু মাচ রেইন হোয়াইল আদার বিকাম ভেরি ড্রাই, মানে দেখা যাচ্ছে কোনো কোনো জায়গায় বেশি বেশি বৃষ্টি হচ্ছে, কোনো কোনো জায়গায় বৃষ্টি কম হচ্ছে, গাছপালা হচ্ছে না, বা তোমার খরা হচ্ছে, মানুষ কৃষক ঠিক মতো ফসল ফলাতে পারছে না। সো এইগুলোর কারণে তোমার ক্লাইমেট চেঞ্জ হওয়ার কারণে এই জিনিসপত্রগুলো ঘটতেছে। তোমরা কি বুঝছো? একজন একটু রেসপন্স করো যে তোমরা বুঝতেছো, বা তোমার কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। হ্যাঁ, সবাই বুঝতেছো? ওকে, then how does it affects us? Okay, thank you. How does it affects us? এই যে ক্লাইমেট চেঞ্জটা, এইটা আমাদের উপর কি কি প্রভাব ফেলতেছে? তুমি দেখো এখানে এদের আহ, আমরা এখানে আফ্রিকান কান্ট্রি গুলোতে দেখিয়েছি যে তোমার ওইখানে প্রচুর পরিমাণে তোমার হচ্ছে ক্লাইমেট চেঞ্জের প্রভাব দেখা গিয়েছিল, এবং সেখানে হচ্ছে এমন একটা সিচুয়েশন হয়েছে যে তাদের থাকার মতো কোনো ইয়ে নাই, এবং তারা হচ্ছে ইউজ করছে, মানে তোমার ভেলা ইউজ করছে। সো বাংলাদেশেও দেখা গিয়েছে যে অনেক সময় কি হয়, তোমার তোমার সেপ্টেম্বর অক্টোবর মাসে প্রচুর বৃষ্টিপাত হয়, এত পরিমাণে বৃষ্টিপাত হয় যে তোমার একদম মানুষের ঘর বাড়ি, তারপর হচ্ছে যত জমি জমা সব ডুবে যায়। তারা কিন্তু এরকম কলার ভেলা তখন কিন্তু তারা এরকম কলার ভেলা, তারপর তোমার বিভিন্ন ভাবে তারা কিন্তু যাতায়াত করে। সো এই যে জিনিসপত্রগুলা যে তোমার বন্যা হচ্ছে, তারপর তোমার এখানে আমি দেখিয়েছি যে দেখো এখানে কোনো পানি নাই, একদম পানি শুকিয়ে কাঠের মতো হয়ে গেছে, একদম চৌচিরের মতো হয়ে গেছে ফসলের ক্ষেত। সো আমি তোমাকে এখানে বুঝিয়েছি যে ক্লাইমেট চেঞ্জের কারণে কি কি হচ্ছে আসলে আলটিমেটলি কি কি হচ্ছে। তোমার এখানে দেখা যাচ্ছে যে বন্যা হচ্ছে, কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে খরা হচ্ছে। খরাটা এমন ভাবে হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ যে এখানে একদম মাটিটা একদম চৌচির হয়ে গেছে, খুবই এত পরিমাণ পানি শূন্যতা এখানে যে তোমার মাটি একদম চৌচির হয়ে আছে। সুতরাং এই জিনিসগুলো হচ্ছে ক্লাইমেট চেঞ্জের জন্য। এখন যদি আমি এখানে যাই যে হোয়াটার সামার অ্যান্ড স্ট্রঙ্গার স্টর্ম, অনেক জায়গায় দেখা যাচ্ছে তোমার কালবৈশাখী ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, তারপরে যে বেশি বেশি তোমার বন্যা হচ্ছে, খরা হচ্ছে। যার কারণে তোমার কি হচ্ছে, একটা কৃষক যখন ওই ওই সময় ঠিক মতো ফসল ফলাতে পারছে না, কারণ তার ক্লাইমেটটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আমরা এর পরবর্তীতে যখন যাই, তখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে তুমি দেখো এখানে ফসলের কি অবস্থা। এত পরিমাণ বৃষ্টি, মানে কোনো বৃষ্টি না হওয়ার কারণে এই যে দেখো ভুট্টার ক্ষেতে ভুট্টার অবস্থা হয়ে গেছে এরকম। এখন একটা ভুট্টা যদি ভালো মতো হওয়া লাগে, তখন তার বেশি ভালো মতো পুষ্টি পাওয়া লাগে। সে পুষ্টিটা সে কোথা থেকে পাবে? মাটি থেকে পাবে। এখন মাটির ভিতরে যদি তোমার পানি না থাকে, মাটির ভিতরে যদি নিউট্রিয়েন্ট না থাকে, তাহলে সে পুষ্টি পাবে কোথায়? তখন তোমার দেখা যাচ্ছে যে ফসলের সাইজটাও, ফসলের যে তোমার গুণগত মান ওটাও কমে গেছে। তারপর তুমি এখানে দেখতে পাচ্ছ যে এত পরিমাণ গরম যে তারা হচ্ছে ঘামাঘামি করা শুরু করে দিয়েছে, তারা বন্যার ভিতরে হাঁটাহাঁটি করতেছে। তারা হচ্ছে এখান থেকে শুধুমাত্র যে তারা যে এরকম হচ্ছে তা না, তাদের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের রোগ ছড়াচ্ছে। লাইক তোমার ডিসেন্ট্রি যেটাকে আমরা বলি, আমাশা, তারপর ডায়রিয়া, কলেরা, এন্টেরিক ফিভার, মানে এছাড়া তো টাইফয়েড ফিভার, এগুলা ছাড়া বিভিন্ন ধরনের তারা রোগ বালাই কিন্তু তারা ভুগতেছে। এখন হোয়াট ক্যান উই ডু টু হেল্প? আমরা কি কিভাবে হেল্প করতে পারি? আমরা ক্লাইমেট চেঞ্জ যে হচ্ছে, এটা আমরা প্রিভেনশনের জন্য আমরা কিভাবে আমরা হেল্প করতে পারি? ইউজ লেস এনার্জি অ্যাট হোম, মানে আমরা বাসায় আমরা রান্না বান্না করি, আমরা অত্যাধিক পরিমাণে দেখা যায় চুলা মানে বেশি ইয়ে করে রাখি, কিন্তু ওটা করা যাবে না, ঠিক পরিমিত পরিমাণে করতে হবে। প্লান্ট ট্রিজ টু কিপ দ্য এয়ার ক্লিন, আমরা আমাদের বাসার আশেপাশে আমরা গাছপালা লাগাতে পারি। আমরা হচ্ছে দেখা যাচ্ছে যে তোমার নদীর আশেপাশে আমরা গাছপালা লাগাতে পারি। মানে তুমি যত বেশি তোমার বাসার আশেপাশে গাছপালা লাগাবা, তত বেশি তোমার জায়গাটা ঠান্ডা থাকবে। তুমি একটা খেয়াল করবা যে যেখানে বেশি গাছপালা লাগানো সেখানে কিন্তু ঠান্ডা। কারণ কি? ওই সূত্রটা, বাতাস থেকে গাছপালা কি করতেছে, কার্বন ডাই অক্সাইডটা নিচ্ছে আর বাতাসে অক্সিজেন দিচ্ছে। সুতরাং তোমার বাতাসে অক্সিজেন কম, কার্বন ডাই অক্সাইড কমে যাচ্ছে, যার কারণে তোমার তাপমাত্রা এটা আর মানে অ্যাবজর্ব করতে পারতেছে না। তাহলে কি হচ্ছে, ওই জায়গাটা ঠান্ডা থাকতেছে।
সুতরাং তুমি যত বেশি গাছপালা লাগাবা আমাদের তত বেশি অক্সিজেন সাপ্লাই হবে, পরিবেশটা তত বেশি ঠান্ডা থাকবে। অক তারপর হচ্ছে ওখানে বলতেছে যে ওয়াক, সাইকেল অর টেক পাবলিক ট্রান্সপোর্ট। বলতেছে কি তুমি এখানে দেখা যাচ্ছে অনেকে বাসে করে, ধরো তুমি চৌরাস্তা থেকে তুমি হচ্ছে যাচ্ছ ওয়্যারলেসে, অথবা চৌরাস্তা থেকে তুমি যাচ্ছ হচ্ছে ধরো হচ্ছে 5-10 মিনিটের পথ, এখন তুমি আবার বাস ইউজ করতেছো। এখন এখানে বলতেছে যে তুমি এরকম ইউজ না করে তুমি হেঁটে হেঁটে ট্রান্সপোর্ট ইউজ করো, অথবা তুমি সাইকেল নিয়ে যাও। কারণ কি এই সাইকেল নিলে বা তোমার এগুলো নিলে তোমার যে ওই যে কালো ধোঁয়াগুলা ওইগুলা কম পরিমাণ নিঃসরণ হবে। সুতরাং তোমাদের এদিকে খেয়াল রাখতে হবে। ইট মোর ভেজিটেবলস, ভালো বেশি বেশি ভেজিটেবলস খাবা। কনসিডার ইউর ট্রাভেলস, তোমার ট্রাভেল মানে মানে তোমরা যে যাতায়াত করতেছো এটা তোমার ঠিক মতো মানে যাতায়াতের ইয়ে করবা। থ্রো অ্যাওয়ে লেস ফুডস, মানে এখানে বলতেছে বেশি পরিমাণে তুমি খাবার খেয়ে বাইরে বেশি ফালাবা না, বা অনেকে দেখা যায় খাবার খেয়ে বাইরে ফেলাই দেয় আবর্জনাগুলো, এরকম করা যাবে না। কারণ হচ্ছে তোমার কত পরিবেশ দূষিত হবে, তোমার খাওয়ার পানির সোর্সটা দূষিত হতে পারে। তারপর রিডিউস, রিইউজ, রিপেয়ার এন্ড রিসাইকেল, এখানে বলতে বোঝানো হয়েছে যে তুমি কখনোই একটা জিনিস ফেলে দিয়ে যে সেটা আর ইউজ করবো না বলে ফেলে দিই, এরকম না জিনিসটা, সেটা তুমি ইউজ করতে পারো। সো তোমাকে এটা মাইন্ডে রাখতে হবে যে তুমি যে কোনো জিনিস সেটা তুমি হচ্ছে রিইউজ, রিপেয়ার এবং রিসাইকেলিং করে ইউজ করতে পারো, যাতে তোমার হচ্ছে এই পরিবেশটা ভালো থাকে। চেঞ্জ ইউর হোম সোর্স অফ এনার্জি, ধরো অনেক জায়গায় দেখা যাচ্ছে যে তোমার হচ্ছে বাসা বাড়িতে তোমার সব জায়গায় দেখা যায়, অনেক জায়গায় দেখা যায় যে দিনের পর মানে কয়েক ঘন্টা পর ঘন্টা তারা গ্যাস চালায় রাখছে অথবা লাইট চালায় রাখছে, ফ্যান চালায় রাখছে। সো এইসব এনার্জির প্রতি তোমার হচ্ছে একদম ভালোভাবে একটা ইউটিলাইজ করতে হবে। দেন আমরা আসি ওয়াটার কোয়ালিটি প্যারামিটার, মানে একটা ওয়াটার মানে বিশুদ্ধকরণের জন্য কি কি প্যারামিটার আমরা ফলো করি। হ্যাঁ, দেখো এখানে ফিজিক্যাল প্যারামিটারস আছে, কিছু কেমিক্যাল প্যারামিটারস আছে, কিছু মাইক্রোবায়োলজিক্যাল প্যারামিটারস আছে। ফিজিক্যাল প্যারামিটার মানে কি কি তোমার টেম্পারেচার মানে তাপমাত্রা, পিএইচ, টার্বিডিটি, তারপর তোমার কালার মানে রং, অডর মানে হচ্ছে গন্ধ। সো এগুলা দেখে আমরা তার ফিজিক্যাল জিনিসটা আমরা মাপি, তার তাপমাত্রা, তার পিএইচ। পিএইচ মানে আমরা যে বলি না যে এসিড অথবা অ্যালকালাইন, এসিড মানে ক্ষার অথবা এসিড, এই জিনিসটা হচ্ছে সেই পিএইচ। হ্যাঁ, তারপর টার্বিডিটি, টার্বিডিটি হচ্ছে একটা পানির ভিতরে কতটা পরিমাণে পদার্থগুলো আছে, মানে কি টার্বিডিটি মানে হচ্ছে যে পদার্থগুলো সেগুলা কি অনেক টার্বিডিটি সেটা কি অনেক ভাসমান অবস্থা আছে বা সেটা কি পরিমাণ আছে, কি কোয়ান্টিটিতে আছে। তারপর হচ্ছে কালার মানে ওইটা রং কি, সাদা কালো বা এটা অনেক আবর্জনা মিশ্রিত। তারপর এটা অডর মানে কি তোমার হচ্ছে সেটা গন্ধটা কেমন। সো এইগুলো হচ্ছে ফিজিক্যাল প্যারামিটার। দেন কেমিক্যাল প্যারামিটারস এর মধ্যে আমরা ডিজলভড অক্সিজেন মানে কি পরিমাণে অক্সিজেন এটার ভিতরে আছে, বায়োকেমিক্যাল অক্সিজেন কি পরিমাণে আছে, কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড কতটুকু, নিউট্রিয়েন্ট কতটুকু, হেভি মেটাল, হেভি মেটালের মধ্যে যেরকম আমরা বলি লেড, মার্কারি, কোবাল্ট, নিকেল এগুলা। তারপর পেস্টিসাইড, অনেক সময় দেখা যায় যে তোমার ধান খেতে বা কৃষি ক্ষেতে যে অনেক সময় পেস্টিসাইড গুলা কীটনাশক ইউজ করে, ওইগুলাও তোমার দেখা যাচ্ছে যে তোমার পানির ভিতরে আছে। সো তারপর হচ্ছে মাইক্রোবায়োলজিক্যাল প্যারামিটারস, টোটাল কলিফর্ম, কলিফর্ম মানে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, মাইক্রো অর্গানিজমস যেগুলো তোমার পানির ভিতরে থেকে পানিগুলা দূষিত করতেছে, যেগুলাকে আমরা খালি চোখে দেখতে পাই না, আমরা ইজিলি যখন আমরা পানি যখন খাই তখন এই মাইক্রো অর্গানিজম গুলা ইজিলি আমাদের শরীরে ঢুকে এই যে তোমার এন্টারিক ফিভার, তোমার হচ্ছে টাইফয়েড, তারপর হেপাটাইটিস, তারপরে ডায়রিয়া, কলেরা, এগুলো কিন্তু করতেছে। সো এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। দেন হচ্ছে ওয়াটার ট্রিটমেন্ট প্রসেস কি কি আছে, ফিজিক্যাল ট্রিটমেন্ট এন্ড কেমিক্যাল ট্রিটমেন্ট। ফিজিক্যাল ট্রিটমেন্ট মানে হচ্ছে আমরা ফিজিক্যালি আমরা হচ্ছে কিভাবে করতে পারি, স্ক্রিনিং করে করতে পারি। স্ক্রিনিং মানে রিমুভাল অফ দ্য লার্জ ডেব্রিজ, ইট মিনস যে তোমার একটা পানির ভিতর থেকে তুমি বড় বড় যে ময়লাগুলো আছে ওইগুলা তুলে তুলে ফেললে তাহলে পানিটা একটা ভালো থাকলো। সেডিমেন্টেশন মানে হচ্ছে তুমি একটা জায়গায় একটা পানি যখন অনেকক্ষণ যাবত থাকে তখন দেখবা যে নিচের জায়গাটা ময়লা থাকে, ওপরে পানিটা পরিষ্কার থাকে। তো সেডিমেন্টেশন হচ্ছে এই জিনিসটা। ফিল্ট্রেশন হচ্ছে রিমুভাল অফ দ্য স্মল পার্টিকেল। সো তোমার স্মল পার্টিকলস অনেকগুলা থাকে যে তোমার ছোট 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 ময়লা ওগুলা রিমুভ করা। অ্যান্ড কেমিক্যাল কিভাবে আছে, কোয়াগুলেশন অ্যান্ড ফ্লোকুলেশন অ্যান্ড হচ্ছে ডিসইনফেকশন। হোয়াট ইজ কোয়াগুলেশন অফ ফ্লোকুলেশন? মানে ফরমেশন অফ লার্জার পার্টিকেল ফর ইজিয়ার রিমুভাল।
মানে তোমার কি করতে হবে, লার্জার পার্টিকেলস গুলো আছে ওইগুলোকে আমাদের এখান থেকে বের করে দিতে হবে। তারপর ডিসইনফেকশন মানে কি, কিলিং অর ইনঅ্যাক্টিভেশন অফ দ্য মাইক্রো অর্গানিজম, মানে কি আমাদের যে ভিতরে যে মাইক্রো অর্গানিজম থাকে। ডিসইনফেকশন মানে হচ্ছে ওই মাইক্রো অর্গানিজম গুলাকে কিল করে ফেলা। মাইক্রো অর্গানিজমের ভিতরে যত ধরনের জিনিসপত্র আছে ওগুলো সব কিল করে ফেলা। কিভাবে আমরা করতে পারি? ক্লোরিনেশনের মাধ্যমে, এটা সম্পর্কে আমি তোমাদের জানাবো। ওজোনেশনের মাধ্যমে করতে পারি, আল্ট্রাভায়োলেট রে রেডিয়েশনের মাধ্যমে ওটা করা যায়। তারপর আসো কিপিং দ্য ওয়াটার ক্লিন দ্য সিম্পল ওয়ে। এখন কিভাবে কিভাবে আমরা আমাদের ওয়াটারটা ক্লিন রাখতে পারি, কিভাবে রাখতে পারি? দেখো, এক নাম্বার আছে হচ্ছে বয়েলিং ওয়াটার, দুই নাম্বার হিট কিলস জার্ম, মানে যত বেশি তোমার একটা নির্দিষ্ট একটা পর্যায় পর্যন্ত একটা ওয়াটারটা কি করা হয়, বয়েল করা হয়। হ্যাঁ, বয়েলিং মানে বয়েল মানে হচ্ছে ওয়াটারটা ফুটানো হয় আগুন দিয়ে, একটা পাত্রে রেখে আগুন দিয়ে ওটা ফুটানো হয়। এই যে ফুটালে তোমার ওর ভিতরে যে মাইক্রো অর্গানিজমটা আমি যেগুলো বলেছিলাম, যে তোমার তোমার হচ্ছে ডায়রিয়ার মাইক্রো অর্গানিজম, কলেরার মাইক্রো অর্গানিজম, তারপরে টাইফয়েডের মাইক্রো অর্গানিজম, তারপরে তোমার আরো অনেক রোগের যে মানে যে এই মাইক্রো অর্গানিজম গুলা, জার্ম গুলা, এগুলো মরে যাবে ইউজিং ওয়াটার ফিল্টার ট্র্যাপস ড্রাট অ্যান্ড সাম জার্মস। এই ওয়াটার যে ফিল্টার গুলো আমরা দেখো অনেকে বাসায় ওয়াটার ফিল্টার ইউজ করি, কেউ কেউ পিউরিট ইউজ করি, কেউ কেউ ইউনিলিভার ইউজ করি। সো এগুলার কাজ কি? এগুলো হচ্ছে ডার্ট গুলাকে, মানে যে ময়লাগুলোকে পৃথক করে দেয় এবং জার্ম গুলোকে পৃথক করে দেয়। তারপর হচ্ছে ওয়াশিং হ্যান্ড, এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। তুমি যখন পানি খাচ্ছ, দেখা যাচ্ছে তুমি ট্যাপ থেকে পানি খাচ্ছ, এরকম ভাবে তোমার হাতটা ধোয়া না, ইজিলি তোমার হাত থেকে কিন্তু জিনিসটা তোমার পেটের ভিতরে ঢুকে যাবে। সো এই বিষয়টা তোমাদের সবাইকে খেয়াল রাখতে হবে যে আমরা কখনোই এরকম খালি হাতে, অপরিষ্কার হাতে একটা ট্যাপের পানি কখনো আমরা এখানে এভাবে খাওয়া যাবে না। কারণ স্কুলগুলোতে দেখা যায় তোমার ট্যাপের পানি তোমরা অনেকে এরকম করে করে মুখ লাগাই খাও, তোমার দুই হাত দিয়ে এরকম মুখ লাগাই খাও। এই জিনিসটা করা যাবে না, কারণ এই জিনিসটা করলে দেখা যাবে তুমি পরের দিন বিভিন্ন ধরনের সাইন সিমটমে ভুগতেছো, বিভিন্ন ধরনের তোমার হচ্ছে রোগ হচ্ছে, দেখা যাচ্ছে তোমার টাইফয়েড হচ্ছে, দেখা যাচ্ছে তোমার আমাশা হয়ে গেছে, এরকম হতে পারে। সো এই জিনিসটা করা যাবে না। সব সময় তোমাদের হাতটা ধুয়ে তারপরে তোমাদের নিরাপদ ভালো জায়গা থেকে পানি খেতে হবে। ওই ট্যাপের পানি খেলে হবে না, তোমাকে ফিল্টার করা পানি খেতে হবে, অথবা কারোর বয়লিং করা পানি থাকলে সে বয়লিং করা পানি খেতে হবে। ট্যাপের পানি, পুকুরের পানি, ডোবার পানি, নলের পানি, কূপের পানি, এরকম পানিগুলা খাওয়া যাবে না। সো অনেক আমাদের কোনো সতর্ক থাকতে হবে। এখন আমরা আসি যে বয়েলিং। বয়েলিংটা কি? বয়েলিং ইজ এ প্রসেস where a liquid such as water transition into a gas phase. This occurs when the liquid is heated to its boiling point. The temperature at which its vapor pressure equal the surrounding atmospheric pressure. সো আমি এখানে কিছু কিছু পয়েন্ট হাইলাইট করছি, তুমি এটা বুঝবা। এই গদ বাঁধা যে ইংলিশটা তোমাদের বুঝতে হবে না, তোমরা বাংলাটা বুঝো। যে এখানে আমরা বুঝেছি যে লিকুইড, একটা লিকুইড মানে তরল তরল জিনিস, সেটা যখন গ্যাস ফেজে চলে যায় কিসের মাধ্যমে? একটা বয়লিং পয়েন্ট। তোমরা অনেকে জানো যে বয়লিং পয়েন্ট কত, 100 ডিগ্রি ফারেনহাইট। মানে তোমার 100 ডিগ্রিতে যখন তোর 100 ডিগ্রি সেলসিয়াস, 100 ডিগ্রি সেলসিয়াস যখন হচ্ছে 100 ডিগ্রিতে যখন যাবে, তখন তোমার সেটা বয়লিং হচ্ছে। আমরা সেটা বুঝবো যে এটা বয়লিং হচ্ছে। কখন বুঝবো যে আসলে তুমি বয়লিং হচ্ছে? এই যে তুমি দেখো, এখানে দেখো, একটা পানির ভিতরে তোমার বাবলস গুলা আসছে। হ্যাঁ, এই যে বাবলস গুলা যখন তোমার একটা ভ্যাপোরাইজেশনের মাধ্যমে যখন তোমার এই যে বাবলস গুলা দেখা যাবে, তখন আমরা বুঝবো যে আমাদের পানিটা গরম হয়েছে। সো এই যে আমরা পানি গরম করতেছি একটা পাত্রে, এই পাত্রটা একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত আমাদের পানি গরম করতে হবে, যতক্ষণ না পর্যন্ত আমরা পানিতে এই বাবলস গুলা পাবো। তারপর কি, যে হোয়াট হ্যাপেন হোয়েন্স ওয়াটার বয়েল, ইমাজিন এ টাইনি ওয়াটার ড্রপস ড্যান্সিং। মানে তোমার মনে হবে যে পানির ভিতর কিছু ড্যান্সিং করতেছে, মানে নাচানাচি করতেছে। কি নাচানাচি করতেছে? পানির ড্রপ। যখন তুমি দেখবা যে পানির ড্রপ নাচানাচি করতেছে, তারপর পানি থেকে বাষ্প বের হয়ে যাচ্ছে, তখন তুমি বুঝবা যে ইয়োর ওয়াটার ইজ রেডি ফর ড্রিঙ্কিং। সো এই জিনিসটা কখনোই হচ্ছে তুমি যে 2 মিনিট পানি গরম করলাম, পানি গরম হয়ে গেল, এরকম কিন্তু না। জিনিসটা তোমাকে একটা টাইম নিয়ে পানিটা গরম করে সেই পানিটা ঠান্ডা করে তোমাকে খাইতে হবে। সো এটা অনেকেই ভুল করে যে 2 মিনিট 3 মিনিট পানি গরম করলেই মনে হয় পানি গরম হয়ে গেল। সো দিস ইজ নট দ্য রাইট ওয়ে। দ্য রাইট ওয়ে
হুইসেল ইজ দ্য রাইট ওয়ে। যখন পানিতে তোমার বাবলস পাবো এবং পানিতে যখন হচ্ছে আমরা কি পাবো, পানিতে হচ্ছে আমরা একটা মানে বাষ্প আকারে বের হয়ে আসবে, তখন আমরা বুঝবো যে মাই ওয়াটার ইজ রেডি ফর ড্রিঙ্কিং। ওয়াই ইজ দ্য বয়লিং পয়েন্ট ইম্পর্টেন্ট? মেক দ্য ওয়াটার সেফ অ্যান্ড কুকিং ফুড। মানে আমাদের যখন রান্না বান্না করার জন্য যে পানিটা ইউজ করবো তখন আমরা এই পানিটাও ইউজ করতে পারবো। Then what is filtration? Filtration is a process of separating solid from liquid or gases by passing the mixtures through a filter medium. ফিল্ট্রেশন মানে মনে রাখো যে ধরো এটা হচ্ছে একটা ফিল্টার পেপার, এই ফিল্টার পেপারে হচ্ছে তুমি একটা পানি দিলা, পানি দেওয়ার মাধ্যমে যে এই ফিল্টার পেপারে যে অনেকগুলো ছাঁকনি ছাঁকনি থাকবে, ছাঁকনির মাধ্যমে কি ওই মানে ময়লা পদার্থগুলো নিচে আর আসতে পারতেছে না। সো দিস ইজ দ্য ফিল্ট্রেশন, যেখানে আমরা বিভিন্ন ধরনের লিকুইড থেকে গ্যাস থেকে যে তার ভিতরে যে ছোট ছোট কণা রয়েছে তোমার, যেগুলা তোমার হচ্ছে আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর, সেই পদার্থগুলো যখন আমরা একটা ফিল্টার মিডিয়াম ফিল্টার পেপারের মাধ্যমে ছাঁকনির মাধ্যমে সেটা করব, সেটাকে বলতেছে আমরা ফিল্ট্রেশন। এখন আমরা এই ফিল্ট্রেশনটা কিভাবে করতে পারি? ফিজিক্যাল কিছু রিমুভালের মাধ্যমে, যেরকম তোমার সিরামিক ফিল্টার, অনেক জায়গায় দেখবা তোমাদের ফিল্টার ইউজ করে, অনেক জায়গায় দেখবা স্যান্ড ফিল্টার ইউজ করে, অনেক জায়গায় কার্বন ফিল্টার ইউজ করে। সো এই সম্পর্কে আমরা পরে জানবো। আবার ক্লোরিন ট্যাবলেট, এক ধরনের ট্যাবলেট পাওয়া যায়, ওই ট্যাবলেটটা তোমরা যখন পানির ভিতরে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের ভিতরে দিবা, তখন সেই ওই পানিটা পুরাটাই কি হয়ে যায়, বিশুদ্ধ হয়ে যায়। সো এটা একটা ক্লোরিন ট্যাবলেট যেটা কেমিক্যাল ডিসইনফেকশন করে। হ্যাঁ, এটা একদম ইজি টু ইউজ, জাস্ট একটা তোমার পাতা পাওয়া যায়, তোমার হচ্ছে অনেক তোমার হচ্ছে ট্যাবলেটের মতো, ওটা যখন দিবা পানির ভিতরে তখন সেটা তোমার হচ্ছে পানিটাকে বিশুদ্ধ করে দেয়। আর কি কি উপায় আছে? আল্ট্রাভায়োলেট লাইট, ইউজ আল্ট্রাভায়োলেট রেডিয়েশন টু কিল মাইক্রো অর্গানিজম। মানে এখানে বলতেছে যে সূর্য থেকে যে আল্ট্রাভায়োলেট রে আছে, ওইখানে ওই জিনিসটাও অনেক সময় কি করে আমাদের পানিগুলোকে, যে মাইক্রো অর্গানিজম গুলোকে সেগুলোকে মেরে ফেলে। কিন্তু আমাদের বাংলাদেশে এই আল্ট্রাভায়োলেট লাইট এটা এখনো ইউজ করা হয় না, এটা বাইরের কান্ট্রিতে। সোলার ডিসইনফেকশন, তারপর কেমিক্যাল ট্রিটমেন্ট, আদার কেমিক্যাল লাইক আয়োডিন ক্যান অলসো ইউজ ফর ডিসইনফেকশন। তো এখানে বলতেছে আয়োডিন, এই আয়োডিন হচ্ছে একটা কেমিক্যাল সাবস্টেন্স, কেমিক্যাল একটা একটা জিনিস, এই জিনিসটা তোমার কি করতেছে, তোমার ফিল্ট্রেশন করতেছে। সো আমি যদি এরপরে আমরা পড়বো হচ্ছে ইউ আর স্টিল ইউজিং ইউর বডি অ্যাজ এ ফিল্টার। আমাদের বডিতে দেখো কি হচ্ছে, আমাদের রেসিডুয়াল ক্লোরিন এন্ড ব্যাকটেরিয়া ইন এ ট্যাপ ওয়াটার থ্রু ডাই স্কিন এক্সপোজার এরোরস দ্য হেলথ। এখন বিফোর ফিল্টারিং, এখন একটা পানি যখন তুমি দেখো, তোমরা যখন যেখান থেকে পানি খাও দেখা যাচ্ছে তোমরা সেখানে দেখতে পাচ্ছ না, বাট তোমরা খেয়াল করলে বুঝতে পারবে যে এটার ভিতরে কত কত মাইক্রো অর্গানিজমস গুলো আছে। দেখছো এখানে কত মাইক্রো অর্গানিজম, এই যে আমি এগুলো সব কিন্তু একটা ইয়ে দিয়ে লেভেল দিয়ে দেখানো হয়েছে যে দেখো এখানে ইকোলাই আছে, ব্যাকটেরিয়া আছে, কলিফর্মিং ব্যাকটেরিয়া আছে, কত কত ব্যাকটেরিয়া আছে। এখন তুমি যদি পানি গরম করে অথবা পানি ফিল্ট্রেশন না করে, পানি ক্লোরিনেশন না করে যদি সরাসরি ডিরেক্ট খাও, তাও তোমার শরীরের বিভিন্ন মানে মানে তোমার শরীরের যে ডিফেন্স মেকানিজম, আমাদের শরীরটা কি সবসময় কি এমন একটা বাহিনী থাকে যে তোমার শরীরে কোনো মানে আপদ ঢুকলে সেটাকে ডিফেন্স করে। সো আমাদের বডিটাও হচ্ছে এক ধরনের ডিফেন্স হিসেবে কাজ করে, যে কোনো একটা খারাপ পদার্থ আসলে তার উপর একদম ঝাঁপিয়ে পড়ে। হ্যাঁ, তো দেখো বিফোর ফিল্টারিং রেসিডুয়াল ক্লোরিন মাইক্রোবস রাস্ট ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, আফটার ফিল্টারিং লিভস টক্সিন বিহাইন্ড পিওর মিনারেল রিচ কোয়ালিটি ওয়াটার। মানে আমাদের শরীরটা অনেক সময় কি হিসাবে কাজ করে, একটা ফিল্ট্রেশন হিসাবে কাজ করে, তাহলে তো আমরা মরেই যেতাম। তোমার এত পরিমাণ মাইক্রো অর্গানিজম পানির ভিতর থাকে, এখন ওই পরিমাণ মাইক্রো অর্গানিজম ঢুকলে তো আমাদের শরীরটাকে বা আমাদের পুরো বডিটাকে তো আমাদের নষ্ট করে দিত। কেন নষ্ট করে না? কারণ আমাদের শরীরেরও একটা নিজস্ব একটা ডিফেন্সিভ মেকানিজম আছে, যেটার কারণে আমাদের শরীরটা কিন্তু ভালো থাকে। হ্যাঁ, এই দেখো পরবর্তীতে দেখো আমাদের শরীরে যখন মানে একটা খারাপ পানি এসে সেটা ভালো হয়ে গেছে, কারণ আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাটা, যার শরীরে এই রোগ প্রতিরোধ ক্ষমতাটা নাই সে কিন্তু বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে। যার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে সে কিন্তু এরকম যে তোমার মানে মানে তোমার এই যে খারাপ পানি বা নোংরা পানি পান করলেও তার হচ্ছে না। বাট আমাদের অবশ্যই ট্রাই করতে হবে, অবশ্যই একটা ভালো একটা সোর্স থেকে, ভালো একটা জায়গা থেকে হাত ধুয়ে, হাত পরিষ্কার করে ক্লিন গ্লাসে, পরিষ্কার গ্লাসে করে পানি পান করতে হবে। এখন আমরা আসছি ক্লোরিনেশনের ক্যালকুলেশন। আমরা একটু আগে বলছি যে আমরা তোমাদের দেখাচ্ছি যে এখানে তোমরা দেখবা একটা ছবিতে দেখবা যে একটা 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 মানুষ, সে একটা তোমার হচ্ছে একটা
একটা মানে পাত্রর ভিতরে পানি রেখে তার হচ্ছে এই যে যে ক্লোরিন ট্যাবলেট দিচ্ছে। এই যে দেখো ক্লোরিন ট্যাবলেট, তোমাকে দেখতে পাচ্ছ? এটা হচ্ছে ক্লোরিন ট্যাবলেট সাদাটা। এটা হচ্ছে ক্লোরিন ট্যাবলেট। এটা তোমার যদি পানির ভিতরে দেওয়া হয় নির্দিষ্ট কিছু সময় পরে ওই পানিটা পুরোটাই বিশুদ্ধ করে ফেলে। আর এখানে আমরা অনেকগুলো স্যান্ড ফিল্টার, তারপর তোমার ওয়াটার ফিল্টার, এগুলো সম্পর্কে তোমাদের দেখিয়েছি, বুঝছো? তো আমরা এখন ক্লোরিন, আমরা যে ট্যাবলেটটা দিলাম এই ট্যাবলেটটা কতটুকু দিব ভাইয়া, কতটুকু দিব, কতটুকু দিয়ে আমরা হচ্ছে পানিটা পরিষ্কার করব? সো এটা তোমাদের পরবর্তী কোশ্চেন হতে পারে। সো আমরা কি করব, দ্য ক্লোরিনেশন ক্যালকুলেশন, মানে কতটুকু স্মল ট্যাবলেট ইউজুয়ালি 1.1 থেকে 2.5 গ্রামস অফেন ট্রিট 20 to 25 লিটার্স অফ ওয়াটার। মানে তোমাদের 25 লিটার পানিতে তোমরা 2.5 গ্রাম যদি ক্লোরিন ট্যাবলেট দাও তাহলে সেটা পুরোপুরি তাদেরকে জীবাণুমুক্ত করে ফেলতেছে, মানে পানিটা পুরো বিশুদ্ধ করে ফেলতেছে। দেন এটা তো আমি দেখালাম যে এখানে ক্লোরিনেশন হচ্ছে, এখানে তোমার ক্লোরিন ট্যাবলেট দিয়ে এখানে আদার ফিল্টার টাইপ দেখানো হয়েছে, স্যান্ড ফিল্টার, ওয়াটার সেল ফিল্টার, তারপর স্লোব্যাক ফিল্টার দেখানো হয়েছে। তারপর তোমার ফিল্ট্রেশন ইজ লাইক ইউজিং এ স্ট্রেইনার টু সেপারেট থিংস। এখন দেখো এখানে দেখা যাচ্ছে যে ফলের রস, আমাদের এখন রমজান মাসে অনেকেই দেখা যাচ্ছে যে তোমার ফলের রস খাচ্ছি আমরা। তোমার হচ্ছে আমরা হচ্ছে ইফতারের সময় দেখা যাচ্ছে যে তোমার কমলা লেবু ইয়ে করছি, অনেকগুলা বিচি থাকে ভিতরে, কমলার বিচি। এখন ওটা দেখা যাচ্ছে হঠাৎ করে পড়ে গেল, তখন তোমার একটা খারাপ না? এখন আমরা কি করলাম, ওপরে একটা এরকম একটা কাপড় দিয়ে, ছোট 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 ছিদ্রযুক্ত কাপড় দিয়ে আমরা এভাবে ঢালতেছি। এই ঢালার কারণটা কি, এই যে বিচিগুলা আমরা পৃথক করতে পারতেছি। ঠিক এই সেম জিনিসটা আমরা ফিল্ট্রেশনে ইউজ করি। ফিল্ট্রেশন পেপার, যেটার মাধ্যমে যে আমাদের পানির ভিতর যত ধরনের ডাস্ট থাকে, যত ধরনের ময়লা আবর্জনা থাকে সেটা আমরা ফিল্টার করতে পারছি। সো ইমাজিন ইউ হ্যাভ এ জুস উইথ সাম পাল্প ইন ইট। পাল্প মানে হচ্ছে তোমার নুড়ি, পাথর, পাথর ইন ইট। এ স্ট্রেইনার হ্যাজ টাইনি হোলস। স্ট্রেইনার মানে হচ্ছে এটা বলতেছে ছোট 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 ছিদ্র আছে। when you pour the juice through it, the liquid can pass through the holes but the pulp gets stuck। মানে ওই জিনিসটাই তোমাদের বোঝাচ্ছে যে এটার ভিতরে যদি কোনো নুড়ি পাথর থাকে, সেটা যদি আমরা একটা যদি মানে মানে একটা যদি সেটা যদি আমরা মানে কাপড়ের উপর দিয়ে যদি ঢালি তাহলে জিনিসটা আমরা সহজেই ফিল্টার করতে পারবো। বাট ইট ইজ নট এ রাইট ওয়ে। আমরা কখনোই এইভাবে আমরা পানি পান কখনোই আমরা এইভাবে করব না। দিস ইজ তোমাদের দেখানো হয়েছে যে কিভাবে ছাঁকনিটা কাজ কাজ করতেছে। অনেকেই দেখবা ফিল্টারে অনেক আলাদা একটা এক্সট্রা থাকে একটা জিনিস যেখানে তোমার পানিটা ছাঁকে, মানে কোনো ধরনের বালি অথবা তোমার হচ্ছে ইটের দানাগুলো আছে কিনা ওইগুলো ছাকার জন্য। সো এই জিনিসটা ওইভাবে ইউজ করতে হয়। তোমার যদি এখন মনে করো যে আমি এরকম ছেঁকেই পানি খেয়ে ফেলবো, ইট ইজ নট দ্য রাইট ওয়ে। তোমাকে অবশ্যই একটা ভালো ফিল্টার ইউজ করতে হবে, অথবা তোমাকে একটা পানি ঠিক মতো বয়েল করে একটা ওই বয়লিং পয়েন্টে আসে, মানে হচ্ছে পানি বুদবুদ করবে, পানি মানে ভাপ উঠবে, ততক্ষণ না পর্যন্ত তোমাকে ওই পানিটা তোমাকে ঠান্ডা করে পান করতে হবে। তোমাকে যখন তখন যেখান থেকে তোমার বাইরের পানি, নলকূপের পানি এগুলো কখনোই পান করা যাবে না, এবং অবশ্যই তোমার হাতটা পরিষ্কার থাকতে হবে। এখন হচ্ছে প্রোটেক্টিং আওয়ার ওয়াটার, আমাদের ওয়াটার প্রোটেক্টিং এর জন্য আমরা কি কি করতে পারি। যেরকম তুমি দেখতে পারো গাজীপুরে অনেক জায়গায় দেখো তোমার হচ্ছে ওয়াটার পলিউশন হচ্ছে। দেখা যাচ্ছে পানির অনেক একটা মানে ধরো একটা মানে ড্রেনের পানি, বা তোমার গাজীপুরে হালকা একটু বৃষ্টি হলেই সবচেয়ে বেশি সমস্যা হয় যে গাজীপুরে চৌরাস্তা এলাকায় যখন যাবা তখন তুমি দেখো যে হঠাৎ অল্প একটু বৃষ্টি হলো তোমার একদম কাঁধ পর্যন্ত পানি। এই পানিটা কি হচ্ছে, তোমার বিভিন্ন জায়গায় জায়গায় চলে যাচ্ছে, বিভিন্ন জায়গায় যে পানির সোর্স গুলো আছে, পানির যে উৎসগুলো আছে, ওইগুলা জায়গায় যেয়ে কিন্তু এই পানিটা যেয়ে মানে পানিটা দূষিত করতেছে। সো তোমাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে তোমরা ওইসব জায়গায় পানি ওই সিজনে খাওয়া যাবে না। সো কি করতে হবে, প্রপার একটা সিস্টেম ওয়ে করতে হবে যাতে আমাদের এই পানিটা ঠিক মতো আমরা পরিষ্কার রাখতে পারি। কিভাবে আমরা পরিষ্কার রাখতে পারি, এই পানির ভিতরে এখানে দেখো কিছু মানুষজন পানিতে অনেক ময়লা আবর্জনা ছিল, এই ময়লা আবর্জনা কিন্তু তারা কিন্তু কি করছে, কালেক্ট করে কিন্তু তারা কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে। সুতরাং এটা তোমাদের তোমাদের এখান থেকে কি শিখতে হবে, তোমরা যদি দেখো যে কোনো একটা পানির সোর্সের আশেপাশে কোনো ময়লা আবর্জনা রয়েছে তখন তোমাকে অবশ্যই সেগুলো কালেক্ট করে ডাস্টবিনে ফেলতে হবে। প্রোটেক্ট আওয়ার ফরেস্ট অ্যান্ড প্ল্যান্ট, মানে আমাদের যে গাজীপুর যে ভাওয়াল যে জায়গাটা আছে,
যে তোমার হচ্ছে ওই জায়গাটায় ওই দেখা যায় অনেক গাছপালা আছে, ওই জায়গায় অনেক ইয়ে আছে, এখন এই গাছপালা কখনো কাটাকাটি করা যাবে না। বা তোমার পানির যে সোর্স গুলো আছে, খাল বিল নলকূপ, এগুলো আশেপাশে পানির পাশে যদি কোনো ধরনের তোমার হচ্ছে যদি সেখানে ময়লা আবর্জনা থাকে, তাহলে সেগুলো অবশ্যই আমাদের সবাই একসাথে মিলে পরিষ্কার করতে হবে। হ্যাঁ, বলতে হবে বন্ধু চল আমরা ওটা পরিষ্কার করি, চল আজকে এটা এটা করলাম, মানে এইগুলা নিজে থেকে একটা উদ্যোগ নিতে হবে। এবং এটা এই কাজটা শুধুমাত্র যে তুমি তোমার জন্য করতেছো তা না, তুমি তোমার জেনারেশনের জন্য করে যাচ্ছ, এটা তোমাকে মাথায় রাখতে হবে যে তুমি এই কাজটা করছো বললে তোমার, তুমি বেনিফিট না পাইলেও তোমার পরের প্রজন্ম অবশ্যই বেনিফিট পাবে। সো তোমাকে অবশ্যই কি করতে হবে, তোমাদের এই খাওয়ার পানি, তারপরে তোমাদের যে নলকূপের পানি, এগুলা আশেপাশে পানিটা যেন দূষিত না হয় সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের আবর্জনা যেখানে সেখানে যে তুমি হচ্ছে ক্লাসে বসে একটা জিনিস খাচ্ছ, খেয়ে বাইরে ফেলাই দিলা বা মাটিতে ফেলাই দিলা, এগুলা কখনোই করা যাবে না, একটা ডাস্টবিনে যে জিনিসটা ফেলাতে হবে। সো ওয়াটার সেভিং টিপ, কিভাবে আমরা ওয়াটারটা সেভ করতে পারি, এই যে এখানে দেখা যাচ্ছে যে একটা বাচ্চা মেয়ে, সে হচ্ছে পানি থেকে ওয়াটারটা যে হ্যান্ড ওয়াশিং করার পরে সে কি করতেছে, পানি কলটা বন্ধ করে রাখতেছে। সো এরকম অনেকেই তোমরা করো যে পানি খাওয়ার পরে আমি পানি কলটা ওপেন করে রেখে গেলাম। সো এরকম করা যাবে না, কারণ পানি আমাদের পানির পরিমাণও কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। এত পরিমাণ তোমার ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, যার কারণে যে আমাদের মাটির নিচে যে পানির স্তরটা আছে ওটা কিন্তু কমে যাচ্ছে, এটা তোমাদের খেয়াল রাখতে হবে। সো আমাদের পানি ওয়েস্ট করা যাবে না, পানি ব্যয় করা যাবে না। তারপরে কি বলতেছে, এভরিওয়ান রোলস, উই অল নিড টু ওয়ার্ক টুগেদার টু কিপ আওয়ার ওয়াটার ক্লিন। এখানে বোঝাচ্ছে যে তোমাদের সবাই একসাথে কাজ করতে হবে ওয়াটারটা ক্লিন করার জন্য। ধরো দেখছো এই লেকটা অনেক সুন্দর, এই লেকটা অনেক সুন্দর, কিন্তু এই লেকটা এত পরিমাণ মানে আবর্জনা ফেলা হয়েছে যে এই লেকটা পুরো নষ্ট হয়ে গেছে। এখন এই কয়েকজন স্টুডেন্ট মিলে এরা কি করতেছে, লেকটার যত ময়লা আবর্জনা আছে তারা কিন্তু সবগুলো কিন্তু কালেক্ট করে বাইরে ফেলাবে। তো তখন দেখো এই লেকটা কিন্তু অনেক সুন্দর একটা লেকে পরিণত হয়েছে। সুতরাং যে এটা একা একা কাজ করা কিছু না, এটা আসলে সবাইকে মিলে একসাথে কাজ করতে হবে তোমার পানি, তোমার বিশুদ্ধ ওয়াটার পাওয়ার জন্য। আমার আজকে পড়ানো এতটুকুই। এখন তোমরা কোশ্চেন করতে পারো, তোমরা যদি কোনো কিছু না বুঝো, কোনো কিছু যদি আহ রিপিট করা লাগে বা রিভিউ করা লাগে আমাকে তোমরা সেটা বলতে পারো। আমি সবার কাছ থেকে কোশ্চেন আশা করছি। তোমরা কি বুঝতে পারছো? হ্যালো? হ্যালো? হ্যাঁ নাসিব, আপনার স্ক্রিন হ্যাঁ শেয়ারটা হ্যাঁ, অফ করেন, আমরা সরাসরি এখন কোশ্চেন অ্যান্সার ওকে সেশনে চলে যাব। ওকে। আচ্ছা, আমরা সরাসরি চলে যাই। আরাফ, আপনার কোনো কোশ্চেন থাকলে একটু বলেন, আমরা সবার কাছ থেকে একটু একটু করে শুনবো, কোশ্চেনও শুনবো, প্লাস হচ্ছে যে আপনাদের অনুভূতিটা শুনবো, কেমন লেগেছে, ক্লাস বুঝতে পেরেছেন কিনা, একটু যদি আপনাদের অনুভূতিটা শেয়ার করতেন। স্যার ওয়াটার ক্লিনিং এর 3 নং টিপসটা থেকে সমস্যা আছে। ও, তোমার ওয়াটার ক্লিনিং এর 3 নাম্বার টিপসের সমস্যা। ওকে। আচ্ছা, আমি স্লাইড অন অন করতেছি, তুমি আমাকে দেখাও তোমার কোথায় সমস্যা। ঠিক আছে? মাই গড। তোমাকে দেখতে পাচ্ছ? তোমার কোথায় সমস্যা আছে একটু আমাকে কাইন্ডলি বলবা। ভাইয়া সবার লাস্টের আগের পেজটায়। ওকে।
কোনটা? কোনটা আমাকে তুমি বলতে পারো? এটাই ওয়াটার সেভিং টিপস। ওয়াটার সেভিং টিপস এটা না? আচ্ছা আচ্ছা এটা আচ্ছা এটা তোমার কি সমস্যা? জি ভাইয়া, পয়েন্ট নাম্বার 3। হ্যাঁ এটা তুমি মানে আচ্ছা এই জিনিসটা হচ্ছে বোঝাচ্ছে টার্ন অফ দ্য ফসেট while ব্রাশিং টিথ। মানে তুমি যখন ব্রাশ করবা, ব্রাশ করার পর কি আমরা পানি অন করে রেখে দিয়ে ব্রাশ করি, ঠিক না? সো তোমাকে পানি ওই যে ট্যাপটা অন করে রেখে ব্রাশ করা যাবে না। টেক শর্টার শাওয়ার। অনেকে দেখা যায় ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা পানি পানি ইউজ করতেছে, সুতরাং ওই জিনিসটা করা যাবে না। আর ফিস লিকি ফসেট মানে হচ্ছে তোমার দেখা যাচ্ছে অনেকে পানির কলটা হ্যাঁ পানির কল দেখা যাচ্ছে যে তোমার হচ্ছে একটা জায়গা থেকে ফুটা আছে, ওই ফুটা থেকে পানি পড়তেছে, গড়ায় গড়ায় পানি পড়তেছে, দেখা যাচ্ছে যে সারা রাত ধরে পানি পড়তেছে, পানির মানে ওপরে দেখা যাচ্ছে পানির ট্যাঙ্ক ফাঁকা হয়ে গেছে। সুতরাং এই জিনিসগুলো ফিক্স করতে হবে যে আমরা যখন ব্রাশ করি দেখা যাচ্ছে পানি পানি অন করে রেখে ব্রাশ করতে থাকি, পানি যে অপচয় হচ্ছে এটা আমরা খেয়াল করি না। সো এই কাজটা করা যাবে না। তারপর হচ্ছে বেশি সময় ধরে গোসল করা যাবে না, একটা ধরে টাইম মেনটেন করে গোসল করতে হবে, ঘন্টা পর ঘন্টা যে আমরা একদম বাথরুমে পানি ইউজ করলাম এরকম করা যাবে না। বুঝতে পারছো? হ্যাঁ, ডু ইউ জি আন্ডারস্ট্যান্ড? ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ অবশ্যই, বলো। স্যার হোয়াট ক্যান উই ডু টু হেল্প, এর একটা অপশন ছিল যে ওয়াক, সাইকেল অর টেক পাবলিক ট্রান্সপোর্ট, ওইটা আরেকটু বুঝাই দেন। আবার আবার প্রশ্নটা আবার করো। হোয়াট ক্যান উই ডু টু হোয়াট ক্যান উই ডু টু হেল্প, এর একটা অপশন ছিল যে ওয়াক, সাইকেল অর টেক পাবলিক ট্রান্সপোর্ট, এটা আরেকটু বুঝাই হ্যাঁ দেন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ধরো তুমি হচ্ছে চৌরাস্তায় আছো, হ্যাঁ, তুমি চৌরাস্তা থেকে চৌরাস্তায় মানে বাজারে চৌরাস্তা থেকে তুমি ধরো যাচ্ছ হচ্ছে বাইপাসে যাচ্ছ অনেক দূরে। ধরো তুমি একটা বাচ্চা মানুষ, তুমি তো চাইলে হেঁটে হেঁটেও যেতে পারো, তাই না? তুমি হেঁটে হেঁটেও যেতে পারো, তুমি হচ্ছে একটা বাসে করেও যেতে পারো। ধরো বাসে কি হয় তোমার দেখা যাচ্ছে অনেকে সব বাসে দেখবা যে কালো কালো ধোঁয়া গুলা ছাড়তেছে, যেটা আমাদের পরিবেশে কার্বন ডাই অক্সাইড বাড়ায় দিচ্ছে। এখন ধরো তুমি তোমার বাসার এখান থেকে তোমার বাসার ওই মানে কাছাকাছি জায়গাতে তুমি যদি আবার যদি বাস ইউজ করো, কেমন না জিনিসটা? তুমি তো হেঁটেই যেতে পারতা, তুমি কেন বাস ইউজ করবা? এখন তুমি যদি বেশি বেশি যদি বাস ইউজ করো, বেশি বেশি যদি বাস ইউজ করো, দেখা যাবে তুমি তো দেখছো যে বলাকা, তারপর তোমার হচ্ছে এই যে গাজীপুর পরিবহন, এগুলো যারা আছে দেখবা যে প্রচুর পরিমাণে ময়লা 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 ধোয়া ধোয়া বের হয়। সুতরাং আমাদের যতটা সম্ভব এটাতে অনুৎসাহিত করতে হবে যে আমরা যখন একটা সিঙ্গেল ডিস্টেন্সে যখন যাব খুব কাছাকাছি, আমরা আমরা সাইকেল ইউজ করি না বা আমরা হেঁটে হেঁটে যাই না। হেঁটে হেঁটে গেলে তো তোমার যেরকম শরীর ভালো থাকতেছে, শরীর স্বাস্থ্য মন সবই ভালো থাকতেছে। সুতরাং তোমাদের এটাই বলার উদ্দেশ্য এটা যে আমরা যে এরকম বাস ট্রান্সপোর্ট এগুলো যখন ইউজ করব তখন একটা মানে ধরো আমি দূরে যাচ্ছি, আমি এখন গাজীপুর থেকে আমি এখন দেখা যাচ্ছে আমি বসুন্ধরায় আসতেছি, তখন আমি অবশ্যই বাস ইউজ করব। কিন্তু আমি ধরো গাজীপুর রাজবাড়িতে আছি, আমি এখন যাব হচ্ছে তোমার ধরো জোরপুকুর পাড়, এখন আমি কি এখন বাস ইউজ করব? আমি বাস ইউজ করব না, আমরা ধরো ইউজ করলাম হচ্ছে সাইকেল অথবা রিক্সা। সো এমন জিনিসটা তোমার ছোটখাটো এলাকায় যখন যাব, অনেকেই দেখা যায় বাসে বাসে উঠে উঠে পড়ে। সো আমরা এই কাজটা কিন্তু কখনোই করব না। বুঝতে পারছো? হ্যাঁ, তোমার মাইক মিউট করো, মানে আনমিউট করো। স্যার আমরা যদি সাইকেল, রিক্সা কিংবা অটো ব্যবহার করি তাহলে তো স্যার আমাদের ট্রাফিক জ্যাম হয়, ওইটার কারণ কি স্যার? এখন দেখো অনেকে ট্রাফিক জ্যাম হওয়ার জন্য তোমার হচ্ছে সাইকেল রিক্সা এগুলো ইউজ করতেছে, বাট তোমার এই যে সাইকেল রিক্সা আমাদের আজকে টপিকটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ। এখন তোমার যদি সাইকেল রিক্সা তখন আবার তোমার মানে তোমার একটা কি হচ্ছে ক্রাউডিং এ একটা প্লেস তৈরি হয়ে যাচ্ছে, কিন্তু অ্যাটলিস্ট তো তোমার ক্লাইমেট চেঞ্জের জন্য এটা কিছু হচ্ছে না, তাই না? তোমার যত বেশি তুমি তোমার বাতাসে যত বেশি কার্বন ডাই অক্সাইড দিবা, যত বেশি ধোঁয়া কেমিক্যালস যাবে, তত তোমার ক্লাইমেটটা চেঞ্জ হচ্ছে।
এখন তুমি যদি সাইকেল রিক্সা ইউজ করো তো ভালো তো, কিন্তু তোমার দেখা যাচ্ছে যে তোমার কি হচ্ছে, ক্রাউডিং হচ্ছে, তারপর তোমার ইয়ে হচ্ছে, বাট এটা এটার জন্য তো তোমার এনভায়রনমেন্টটা কোনো ক্ষতি হচ্ছে না অ্যাটলিস্ট, তাই না? তোমার এনভায়রনমেন্টটা কোনো এয়ার পলিউশন হচ্ছে না, সুতরাং এটা তো ভালো। তুমি সাইকেল ট্রান্সপোর্ট, তুমি হচ্ছে ব্যাটারি চালিত অটো রিক্সা ব্যবহার করতেছো, এবং তাদেরও তো থাকতে হবে, তাই না? তাদেরও তো জীবন যাপন করতে হবে। এখন তুমি যদি বাস ইউজ করো, দেখা যাচ্ছে যে সব বাস ভালো না, খুব একদম ইজিলি ভাবে তারা হচ্ছে বায়ু দূষণ করতেছে। সো এটা হতে পারে, কোনো সমস্যা নাই, সাইকেল ইউজ, রিক্সা। আর কোনো কোয়েশ্চেন? এটা আমাদের ক্লাইমেট চেঞ্জের সাথে কোনো সম্পর্কযুক্ত মানে না। আর এনিবডি এলস? তোমাদের কেমন লাগছে যে আমি পড়ালাম? সবাই বুঝতে পারছো? জি জি স্যার, ভাইয়া। আলহামদুলিল্লাহ আমি আমরা ভালো। আচ্ছা, কোনো জিনিসকে রিপিট করা লাগবে, রিভিউ দেওয়া লাগবে? ইফ ইউ গাইজ নিড আই ক্যান ডু দ্যাট। আমি অনেক ভালোভাবে বুঝতে পারছি। থ্যাংক ইউ ফর দিস ক্লাস। ভাইয়া তুমি ওকে, ক্লাইমেট অ্যাকশন চেঞ্জের সময় বলছিলা যে যদি আমরা অধিক হারে গাছ লাগাই কিংবা গাছপালা কাটা কমিয়ে দিই তাহলে ঋতু পরিবর্তন হবে না, কিন্তু ঋতু পরিবর্তনের ক্ষেত্রে কি গাছপালা কাটার কোনো বিষয় মিল আছে? স্যার আমি ঋতু পরিবর্তনের কথা, তুমি আনমিউট করো এখন। দেখো, ঋতু পরিবর্তন মানে আমি ঋতু পরিবর্তন করার কথা বলতেছি। দেখো এখন যে যে সময়টা তোমার আমরা হচ্ছে জ্যৈষ্ঠ মাস ইয়ে করি, বা যে সময় বৈশাখ মাস, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন, এগুলোর যে ডিউরেশন গুলা, এই ডিউরেশন গুলা কিন্তু কমে যাচ্ছে ঋতু পরিবর্তন মানে তোমার হচ্ছে ক্লাইমেট চেঞ্জের জন্য। আগে যখন দেখা দেখা যাচ্ছে যে তোমার শীতকাল তোমার আগস্ট সেপ্টেম্বর থেকে শুরু হতো, সেই শীতকাল এখন শুরু হচ্ছে নভেম্বর মাস থেকে। হ্যাঁ, সুতরাং ঋতু চেঞ্জ হবে না, এটা 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 না, যে ঋতুর ডিউরেশনটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। একটা ঋতু যতটুকু টাইম টেবল থাকে, ওই টাইম টেবল কিন্তু কমে যাচ্ছে। যেরকম এখন কিন্তু অনেক গরমকাল, এই ফেব্রুয়ারি মার্চ মাসে গরমকাল পড়তেছে, কিন্তু এখান থেকে 5 বছর আগে আমি যখন ছিলাম তখন কিন্তু ফেব্রুয়ারি মার্চ মাসেও ঠান্ডা ঠান্ডা ছিল। সো এরকম যত বেশি ক্লাইমেট চেঞ্জ হবে, তত বেশি তোমার ঋতুর ডিউরেশন গুলা চেঞ্জ হবে। এরকম না যে তোমার তোমার মানে গরমকাল বাদ দিয়ে ঠান্ডাকাল আসবে, এরকম না। আমি বুঝাইছি যে ঋতুর ডিউরেশন গুলা চেঞ্জ হয়ে যাচ্ছে। যেরকম আগে হচ্ছে বৃষ্টি হতো, সবসময় আমরা দেখে আসতাম যে বৃষ্টি হতো, কিন্তু এখন দেখা যাচ্ছে যে কোনো বৃষ্টিই হচ্ছে না। এই যে সব ক্লাইমেট চেঞ্জের জন্য তোমার এসব হচ্ছে, বৃষ্টি হচ্ছে না, খরা হচ্ছে, তারপর বন্যা হচ্ছে, তাপমাত্রা বাড়তেছে। কারণ ওই যে কার্বন ডাই অক্সাইডটা কার্বন ডাই অক্সাইডটা কি করতেছে, তোমার সূর্যের যে আলোক রশ্মিগুলা, সূর্যের যত তাপমাত্রা গুলা ওই কার্বন ডাই অক্সাইড গুলা অ্যাবজর্ব করে নিচ্ছে। লাইক ধরো তোমার আমি এটা দিয়ে বোঝাচ্ছি। ধরো এটা হচ্ছে একটা তোমার হচ্ছে চাদর। হ্যাঁ, তুমি শীতকালে মানুষ যেমন চাদর পরে, এখন এই চাদরটা কি করে, তোমার শরীরটাকে গরম রাখতেছে। কারণ কি, এটা এটা কিন্তু কালো রঙের জিনিস। এখন যত বাইরে থেকে তাপমাত্রা আসবে, এটা কিন্তু তাপ অ্যাবজর্ব করে রাখবে। হ্যাঁ, এখন এরকম তুমি যদি কল্পনা করো যে এটা হচ্ছে তোমার কার্বন ডাই অক্সাইডের একটা পদার্থ, মানে কার্বন ডাই অক্সাইডের একটা জিনিস, এটা কি কি করতেছে, এরা হচ্ছে তোমার বাইরে থেকে যে তোমার কার্বন ডাই অক্সাইড, মানে বাইরে থেকে যে সূর্যের যে তাপগুলো আসতেছে, এটা অ্যাবজর্ব করে রাখতেছে, অ্যাবজর্ব করে রেখে তারপর এরা হচ্ছে জিনিসটা আরো গরম রাখতেছে। তোমরা গ্রিন হাউস দেখছো, কাচের গ্লাস যেখানে শাকসবজি ফলানো হয় বাইরের দেশে, বা বাংলাদেশে দেখবা ওই যে কৃষি কৃষি গবেষণাতে আছে, যে তোমার হচ্ছে পলিথিন আটকে রাখছে, ওর ভিতরে গাছপালা লাগাইছে, অনেকে গেলে দেখতে পারবা, কৃষি গবেষণাতে গেলে দেখতে পারবা, ধান গবেষণাতে গেলে দেখতে পারবা, যে ওরা কি করছে, তোমার এরকম কাচের কাচের গ্লাসের ভিতরে তোমার ধানের চারা, তারপর তোমার বিভিন্ন ধরনের গাছের চারাগুলো লাগাই রাখছে। কেন লাগাই রাখছে? কারণ এরা হচ্ছে কি জিনিসটা একটু তাপমাত্রা একটা ইয়ে করার জন্য। সো এরকম আমাদের মানে মানে আমাদের মানে পৃথিবীটাও এরকম, যে তুমি তুমি যদি যত বেশি কার্বন ডাই অক্সাইড থাকবে, তত তোমার ওই জায়গাটার তাপমাত্রা বাড়তেছে। কারণ এরা কি করতেছে, সূর্য থেকে সব তাপ শোষণ করে নিচ্ছে, শোষণ করে নিয়ে তাপমাত্রা বাড়ায় দিচ্ছে। জাস্ট লাইক তুমি যখন একটা চাদর যখন গায়ে পরো, সেইভাবে। বুঝতে পারছো?
ভাইয়া ওয়াটার ফিল্টারেশনের পেজটাতে কাইন্ডলি গেলে ভালো হয়। ওকে, দ্যাটস গুড। আমি এরকম সবার কাছ থেকে কোশ্চেন চাচ্ছি, তোমরা কোশ্চেন করো। সবাই ইন্টারঅ্যাক্টিভ একটা সেশন, আই নিড দ্যাট। যে যত বেশি পারো কোশ্চেন করতে পারো। আমি ভাই পানি স্যার আপনি বলছিলেন যে পানির স্ফুটনাঙ্ক 100°F, এটা তো ভুল স্যার, সেলসিয়াস হবে না এটা? হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে পরে কারেকশন করছি যে সেলসিয়াস বলছিলাম পরে, তোমরা খেয়াল করছি না? না, ও আচ্ছা, আমি সরি আমরা স্যার, খেয়াল করি না এটা। ও আচ্ছা, আমি এটা তোমাদের কারেকশন করে বলছিলাম তারপরে সাথে সাথে। দিস ইজ 100°C। 100°F হচ্ছে আমাদের নিজস্ব তাপমাত্রা, বুঝছো? আমরা যখন তাপমাত্রা যখন মাপি তখন হচ্ছে 98, 96 এরকম থাকে। এখন এটা তো তোমার হবে না, আমি তোমাদের ওইটা বলার সাথে সাথে আমি বলে দিয়েছিলাম যে 100°C। সো আমার ক্লাসটা ঠিক মতো যদি রেকর্ডিংটা দেখো আগে, তাহলে তোমরা বুঝতে পারবা। সো আমরা এখন ওইখানে যাই। তোমরা কোথায় বুঝো নাই? হুম, হ্যালো, ওয়াটার ফিল্ট্রেশন প্রসেসে যাও। ইয়া, ওকে। ওয়াটার ফিল্ট্রেশন প্রসেস। এটা একটু বলো, তাহলে বুঝতে পারবে। পেজটা হ্যাঁ একবার বলো। হ্যাঁ, সো ওয়াটার ট্রিটমেন্ট প্রসেসে আমরা যেটা বলতেছি, আসলে ওয়াটার ট্রিটমেন্ট প্রসেসে হচ্ছে ফিজিক্যাল ট্রিটমেন্ট এন্ড কেমিক্যাল ট্রিটমেন্ট। মানে আমরা ফিজিক্যালি কিভাবে করতে পারি, অনেক সময় কেমিক্যাল সাবস্টেন্স দিয়ে আমরা কিভাবে কি করতেছি। সো এই জিনিসটা হচ্ছে ফিজিক্যালি হচ্ছে আমরা রিমুভাল অফ দ্য লার্জ ডেব্রিস, স্ক্রিনিং এর মাধ্যমে, যেটা আমরা বলে যে তোমার হচ্ছে একটা ছাঁকনির মাধ্যমে তুমি কি করতেছো, অনেক বড় বড় যে ইটের দলা বা ইটের জিনিসপত্র, এগুলো তোমাকে স্ক্রিনিং এর মাধ্যমে আমরা ইয়ে করতেছি। বাট দিস ইজ এ নট যে তোমার স্ক্রিনিং করে তুমি পানি খাবা, এটা কিন্তু না জিনিসটা। যে আমি স্ক্রিনিং করে পানি খাবো এরকম কিন্তু না। আমাদের আলটিমেটলি পানি কিন্তু খেতে হলে অবশ্যই ফুটিয়ে, তারপর অবশ্যই তোমার কেমিক্যাল ডিসইনফেক্টেন্ট করে তারপর খাইতে হবে। সেডিমেন্টেশন মানে আমাদের এখানে দেখানো হয়েছে যে আমাদের ভালো একটা পানি একটা স্তর আমরা কিভাবে পেতে পারি, স্ক্রিনিং করার মাধ্যমে পাইতে পারি। সেডিমেন্টেশন মানে হচ্ছে তুমি দেখবা বর্ষাকালে এত পরিমাণ পানি জমে, দেখা যাচ্ছে যে ওপরে পানি এত চকচক করে মনে হয় যে খেয়ে ফেলি, কিন্তু আসলে কিন্তু সেটা খাওয়া যাবে না। হ্যাঁ, এরা কি করে, ওপরে পানিটা থাকে হচ্ছে ভালো আর নিচে থাকে হচ্ছে ময়লা। সো দিস ইজ সেডিমেন্টেশন। এন্ড ফিল্ট্রেশন তো আমি তোমাদের বোঝাইলাম যে রিমুভাল অফ দ্য স্মলার ক্ষুদ্র ক্ষুদ্র যত পার্টিকেল আছে এগুলোকে রিমুভ করে দেওয়া। দেন কেমিক্যাল ট্রিটমেন্টের মধ্যে আমরা যাই যে কোয়াগুলেশন ফ্লোকুলেশন। এটা হচ্ছে কোয়াগুলেশন ফ্লোকুলেশন, এটা হচ্ছে একটা টেকনিক যেটার মাধ্যমে তোমার লার্জ যে মানে যে পার্টিকেলস গুলো আছে ওইগুলো ইজিলি রিমুভ করা যায়, মানে এটা একটা আধুনিক টেকনিক গুলা। তারপর ডিসইনফেকশন তো আমি তোমাকে অবশ্যই আগে বলে দিয়েছি, এটার মধ্যে ক্লোরিনেশন, ওজোনেশন এবং আল্ট্রাভায়োলেট রেডিয়েশন। আল্ট্রাভায়োলেট রে এগুলো আমাদের দেশে এখন করা হয় না, আমাদের দেশে ম্যাক্সিমাম হচ্ছে ক্লোরিনেশনটা এখন করা হচ্ছে। সো বোঝা গেছে? হ্যাঁ, তোমার কোশ্চেন করো, সমস্যা নাই, কোনো যা যা বুঝতে পারতেছো না সবই বলো। ফিল্টারেশনের ইমেজটা একটু বার করো। ফিল্ট্রেশনের ইমেজ, ওকে, এটা জি ভাইয়া, ফার্স্ট পেজ। হ্যাঁ এটা ফার্স্টটা হচ্ছে তোমার হচ্ছে স্যান্ড ফিল্টার। হ্যাঁ, এই যে ফার্স্টে যে ফিল্টারটা দেখতেছো লাস্ট দুটো লেয়ার আছে, গ্রেভেল এবং টুইক্স। হ্যাঁ এই দুইটা এই একটু যে এটা না, ক্লিয়ার করলে ভালো হয়। গ্রাভেলস এন্ড টুইক্স। জি ভাইয়া। আচ্ছা, এটা মানে হচ্ছে দেখো উপরে কিন্তু তোমার হচ্ছে পেবেলস মানে হচ্ছে তোমার হচ্ছে এই যে নুড়ি পাথরগুলা, তারপরে একটা মানে বালি দেওয়া হয়েছে, তারপরে চারকোল মানে হচ্ছে তোমার কয়লা, তারপর স্যান্ড আবার বালি দেওয়া হলো, তারপর গ্রাভেলস মানে এখানে গ্রাভেলস বলতে বোঝানো হয়েছে তোমার ছোট 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 যে নুড়ি পাথরগুলো আছে ওইগুলাকে। টুইক্স মানে হচ্ছে এখানে যে তোমার হচ্ছে বিভিন্ন ধরনের ইয়ে থাকে, মানে তোমার লম্বা লম্বা যে তোমার মানে পাথরের মতো থাকে, এগুলাকে ওইগুলা বলে বোঝানো হয়েছে। এখন একটা পানি যখন তোমার এখান থেকে আসবে, তখন সে বিভিন্ন স্তর পার করে এসে এখানে আসছে। তোমার যখন খেয়াল করবা যে যখন ফিল্টার যখন থাকে তখন ফিল্টারে খেয়াল করবা অনেকগুলো স্তর থাকে,
একটা থাকে হচ্ছে বড় বড় পাথর, ছোট ছোট পাথর, লম্বা লম্বা পাথর, তারপর তোমার পাথর। সুতরাং ওইগুলাতে ওইগুলা দিয়ে 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 এসে তারপর জিনিসটা ফিল্ট্রেশন হচ্ছে। বুঝতে পারছো? হ্যাঁ, জি ভাই, বুঝতে পারছি। ওকে। আর কোনো কোয়েশ্চেন কারো? আর যে এই ফিল্টারটা হচ্ছে পাস্তুর চেম্বারলেন ফিল্টার বলে, এটা অনেক পুরাতন ফিল্টার। স্লোসান ফিল্টার, পাস্তুর চেম্বারলেন ফিল্টার, এটাও স্লোসান ফিল্টার, মানে এগুলো অনেক ধরনের ফিল্টার আছে। এগুলা অনেক আগের আমাদের ফিল্টার, এগুলো এখন আর ইউজ করে না। এখন তো আমরা বাসায় সবাই পিওরিট বা এগুলা ইউজ করি। এগুলো হচ্ছে সনাতন পদ্ধতি বলে, যে তোমার যে ক্লোরিনেশনের মাধ্যমে অনেক জায়গায় দেখা যায় তোমার বন্যা আক্রান্ত এলাকাতে ওখানে তো তুমি ফিল্টার পাবা না। এখন বন্যা আক্রান্ত এলাকাতে আমরা কি ইউজ করব, তোমাকে অনেকে কোশ্চেন থাকতে পারে, তোমরা কিন্তু এটা করো নাই। যে ভাইয়া বন্যা এলাকাতে যখন বন্যা হবে তখন আমরা কি ইউজ করব, তখন কিন্তু হচ্ছে এই যে ক্লোরিনেশন ট্যাবলেট দেখতেছো, তখন আমরা এই ক্লোরিন ট্যাবলেটের মাধ্যমে আমরা লার্জ ভলিউম অফ ওয়াটার আমরা কিন্তু করি, ক্যালকুলেট করি। এই যে দেখো 20 থেকে 25 লিটার পর্যন্ত আমরা জাস্ট 2.5 গ্রাম দিয়েই আমরা সেটা মানে বিশুদ্ধ করতে পারি। বুঝতে পারছো? ওকে, আই থিঙ্ক থ্যাংক ইউ সো মাচ। আমরা এখন আমি যেটা বলি সেটা হচ্ছে যে থ্যাংক ইউ সো মাচ নাসির মাহমুদ চমৎকার থ্যাংক ক্লাস ইউ নেওয়ার ভাইয়া, জন্য। থ্যাংক পাশাপাশি ইউ। থ্যাংক ইউ সো মাচ তোফাজ্জল আবদুল স্কুলে স্পেশালি আরমান স্যার এবং আবরার স্যার আছেন, রাহাবা স্যার আছেন, তারা অনেক চমৎকার ভাবে গাইড করেছে স্টুডেন্টদেরকে। তো তাদের মুখে কিছু শুনতে চাই। আরমান স্যার যদি আপনি থাকেন, কিছু যদি বলেন যে সেশনটা কেমন হয়েছে, স্টুডেন্টরা কেমন এনজয় করেছে। এট ফার্স্ট সবকিছু মিলে এভরিথিং এ সব মানে খুব সুন্দর হয়েছে আর কি প্রোগ্রামটা আমার মনে হয়। এবং বাচ্চারা আমার তাদের মুভমেন্ট বুঝতে পারতেছি যে তারা অনেক কিছু শিখতে পারছে এখান থেকে আর কি। তো আমরা যদি এটা কন্টিনিউ প্রসেস করি, ইনশাল্লাহ এখান থেকে আমরা অনেক কিছু আরো শিখতে পারবো। রাইট রাইট রাইট, ইনশাআল্লাহ আমরা প্রতি শুক্রবারে চেষ্টা করব আমরা এই সময়টা শেখার। আর এই জি সপ্তাহে জি একটা সেশন শেষ হয়ে যাওয়ার পর বাচ্চাদের যেটা রেসপন্সিবিলিটিস আছে সেটা হচ্ছে আমরা এই ইয়েটা পাঠাই দিব, হ্যাঁ সেশনটা পাঠাই দিব, ক্লাসের পুরোটা ওটা আমরা পিডিএফ করে পাঠাই দিব। বাচ্চারা যেটা করবে, তারা যেটা শিখলো সেটা তাদের মতো করে, এটা তারা তাদের নিজস্ব যে ফ্যামিলি আছে বা কমিউনিটিতে আছে, এরা কিছু স্মল গ্রুপ করবে। যেমন যদি 5 জন 20 জন বাচ্চা থাকে, তাহলে তারা 4টা বা 5টা গ্রুপ বা 2টা বড় বড় গ্রুপ করবে, 10 জন 10 জন করে করে তারা কমিউনিটি লেভেলে, অর্থাৎ খুব বেশি দূরে না, তাদের ফ্যামিলির 3জন 4টা ফ্যামিলি মিলে বসে উঠান বৈঠকের মতো তারা ওই ব্যানারটা নিয়ে তারা তাদের কমিউনিটিতে গিয়ে এটা শেখাবে যে কিভাবে পানি বিশুদ্ধ করতে হয়, ঠিক আছে, তারপর হচ্ছে কিভাবে পুরো জিনিসটাকে ইনশিওর করতে হয়। হ্যাঁ, মানে মানে খুবই সিম্পল, যে হয়তো কোনো একটা হয়তো বিকেলবেলা গিয়ে তারা এই জিনিসটা করে ফেলবে, কিভাবে হ্যান্ড ওয়াশিং করতে হয়, ঠিক আছে। এটা আমরা গাইড করব, তো হোপফুলি এটা তাদের জন্য অনেক উপকার হবে যে হ্যাঁ, কিভাবে আমি তারা কি এটা। হ্যান্ড ওয়াশিংটা ওদেরকে দেখিয়ে দিই? একটু 2 মিনিট হ্যান্ড লাগবে। ওয়াশিংটা নাসিব দেখাই দেন, তাইলে আচ্ছা, আমার মনে হয় ওদের জন্য আরো ইজি হবে। ওকে ভাই। ওকে, তো আমরা হ্যান্ড ওয়াশিং এ যাই। পুরো ভিডিওটা আমার নিজেরই করা, আমি তোমাদেরকে ওটা দেখাচ্ছি। সো আমরা এখন হ্যান্ড ওয়াশিং এ যাচ্ছি। আহ ওয়েট।
নাসির, ভিডিওটা শেষ হলে আপনি আপনার এন্ড থেকে একটু দেখাই দিয়েন প্র্যাকটিক্যালি। জি ভাই, জি ভাই। ওকে, সো দিস ইজ দ্য হ্যান্ড ওয়াশিং টেকনিক। হ্যাঁ নাসির, একটু আপনার এন্ড থেকে আপনি দেখান, তাহলে ওরা বুঝতে পারবে। হ্যাঁ হ্যাঁ, ভিডিও থেকে আপনার এন্ড থেকে একটু দেখান। হ্যালো। হ্যাঁ, ইয়েস, স্ক্রিনশটটা অফ করে আপনার এন্ড থেকে দেখবেন। ওকে, সো হ্যান্ড ওয়াশিংটা খুব বেশি ইম্পর্টেন্ট। আমি তোমাদের কেন বলতেছি যে হ্যান্ড ওয়াশিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে তোমার হ্যান্ডের মাধ্যমে তোমার বিভিন্ন ধরনের মাইক্রো অর্গানিজমস গুলা আমাদের শরীরে যাচ্ছে, লাইক তোমার হচ্ছে কৃমি যাচ্ছে, তারপর বিভিন্ন ধরনের মাইক্রো অর্গানিজমস তোমার ইকোলাই, ক্লেপশিলা বা অর্গানিজম গুলো গিয়ে তোমার টাইফয়েড করতেছে। সো হ্যান্ড ওয়াশিং ইজ ইম্পর্টেন্ট। সো আমরা একটা হ্যান্ড ওয়াশিং যখন আমরা করি, তখন হচ্ছে আমরা বিভিন্ন ধরনের স্টেপস গুলো ফলো করি। ফার্স্ট অফ অল, আমাদের হ্যান্ড ওয়াশিং যে এরিয়াটা অনেক ভালো হতে হবে, মানে প্রপার ওয়াটার সাপ্লাই থাকতে হবে। আমরা তারপরে এবং প্রপার ওয়াটার ক্লিনিং এর জন্য তোমার হচ্ছে কি থাকতে হবে, তোমার হচ্ছে হয় সোপ থাকতে হবে, অথবা তোমার সাথে তোমার হচ্ছে অথবা তোমার মানে সাবান জাতীয় কিছু থাকতে হবে অবশ্যই। সো তুমি প্রথমে ফার্স্ট কাজ হচ্ছে তোমার পানি নেওয়া। পানি নিয়ে তোমার হাতটা ঠিক এরকম ভাবে অল্প একটু তোমার তুমি সাবান নিলা, অথবা তুমি সেখানে হ্যান্ড ওয়াশিং এও ইউজ করতে পারো, সেইটা নিলা। নেওয়ার পরে তোমার প্রথম কাজ হচ্ছে এরকম ভাবে নিয়ে পুরো জায়গাটা হচ্ছে ইয়ে করা। পুরো জায়গাটা হচ্ছে ইয়ে করতে হবে। তারপরে কি করতে হবে, তারপর তোমার হচ্ছে হাতের আঙ্গুলের ফাঁকে ফাঁকে তোমাদের এভাবে 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 হ্যান্ড ওয়াশিং করতে হবে। এভাবে তোমরা যদি না করো, দেখা যাবে যে তোমাদের আঙ্গুলের ফাঁকে ফাঁকে যে সকল অর্গানিজমস গুলো আছে ওগুলা কিন্তু ইজিলি দেখা যাবে, মানে ইজিলি তোমার শরীরে ঢুকে যাবে। সুতরাং তোমাদের এই জায়গাটাতেও করতে হবে। তারপরে কি করতে হবে, পিছন থেকে পিছনের এভাবেও করতে হবে। করার পরে কি তোমরা আমার আমার সাথে করো, সবাই একসাথে করো, দেখতে চাই সবাই একসাথে করো। প্রথমে করো এরকম এরকম করো। প্রথমে তোমরা হ্যাঁ তুমি করো, যারা যারা আছো সবাই করো, আমি চাই সবাই করো একসাথে। সবাই প্র্যাকটিস করো, এই যে এরকম করো, প্রথমে করে এরকম করো, তারপর হচ্ছে এরকম করবা পিছনের দিক দিয়ে দিয়ে, তারপর তোমরা এরকম করবা, এই যে এই, তারপর এই, তারপর তোমাদের আঙ্গুলের নখের ফাঁকে ফাঁকে যে ময়লাগুলা আছে সেগুলা অবশ্যই তোমাদের নখ কাটতে হবে। এরকম করার পরে তারপর এরকম করলা, তারপর হচ্ছে যে এই, এই যে, তারপর হচ্ছে এই, মানে এই যে এটা বড় বড় আঙ্গুলটাতে দিয়ে ইয়ে করলা। হ্যাঁ, তারপরে হচ্ছে আবার একভাবে সব মিলে ধুয়ে তারপর হচ্ছে হাত ধুয়ে ফেললাম। সুতরাং তুমি সবাই বুঝতে পারছো? দেখো, প্রথম হচ্ছে তুমি হাতে নিলা, তারপর হচ্ছে এরকম করলা, তারপর হচ্ছে এই পাশে করলা, ঠিক সেরকম ভাবে এই পাশেও করতে হবে, এই পাশেও করতে হবে। করার পরে এরকম এরকম করতে হবে, এই হাত দিয়ে এই পাশে, তারপর হচ্ছে এই, তারপর হচ্ছে এই, তারপর হচ্ছে এই, তারপরে তুমি হাতটা পানি দিয়ে ধুয়ে তারপর একটা ক্লিন এবং টাওয়েল ইউজ করে হাত মুছে ফেলতে হবে। সবাই বুঝছো? বুঝছি বলে।
ওকে আশা করি সবাই বুঝতে পারছো কিভাবে হাত ধুতে হয়। আমরা প্র্যাকটিক্যাল সেশনগুলো কিরকম হবে আমি এটা গাইড করব। আমি আরমান স্যারের সাথে এবং রাহাবা স্যারের সাথে কথা বলে আমি জানাবো কিভাবে টোটাল প্র্যাকটিক্যাল সেশনগুলো হবে। আর কোনো কোশ্চেন না থাকলে আমরা মনে হয় আজকে শেষ করতে পারি, ফ্রাইডে আজকে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর জয়েনিং দ্য সেশন। জি আজকে আমরা শেষ করতে পারি। নেক্সট টাইমে আবার আমাদের নেক্সট প্রোগ্রাম নিয়ে আমরা আলোচনা করতে পারবো। নেক্সট টাইমে হ্যাঁ নেক্সট টাইমে আমরা আবার ডিসকাস কিভাবে করব ওটা জানাবো। আমি জানাই দেব নেক্সট ক্লাসটা কি হবে, ঠিক আছে? জি জি শিওর। ওকে থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। টাটা। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। বাই বাই। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ।